তুই এখানে? সবাই বাইরে কি বলাবলি করছে নিরু? প্রিন্সিপাল স্যারের হাতে নাকি কিসব ভিডিও দেওয়া হয়েছে। কিসের ভিডিও? হ্যাঁ, আর আমি বা কি করে জানবো? দেখতেই তো পাচ্ছি, নোট করছি। নীলা হাত ধরে টানতে টানতে অফিস রুমের সামনে চলে আসে। হালকা ভিড় ঠেলে জানালা দিয়ে উকি দিয়ে দেখিয়ে বলে, এসব কি? আচমকা এমন কিছু দেখে মাথা ঘুরে যায় নিরুপমার। সে কি দেখছে? আর সবাইও দাঁড়িয়ে এসব দেখছে। সি, কমপক্ষে নিরুপমার থেকে এটা আশা করিনি। কলেজের ফার্স্ট গার্ল হয়ে কিনা আমার ছেলের সাথে এমন করলো। তারপর ধমক দিয়ে সবাইকে পাঠিয়ে দেয়। নিরুপমা দৌড়ে একটা রুমে চলে আসে। নিজের মুখ খামচে দিয়ে কান্না করতে থাকে। কি করে হলো নিরু? এমন জঘন্য কিছু হতে পারে? এর মধ্যেই রিফাত রুমের সামনে এসে পড়ে। প্রিন্সিপাল স্যার তোমায় ডাকছে নীরু। নীরু দৌড়ে গিয়ে রিফাতের সামনে দাঁড়িয়ে বলে, আপনার বন্ধু কই রিফাত ভাই? এমনটা কিভাবে হলো? তারপর ফোন নিয়ে কয়েকবার কল করতেই রিসিভ হয়। কোথায় তুমি? অফিস রুমে এসো। তোমার সাহস তো কম নয়, আমার ছেলেকে আবার ফোন করছো। তারপর হাত থেকে ফোনটা পড়ে যেতেই ধপ করে বসে পড়ল নীরু। চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। রিফাত তাড়া দিয়ে চলে গেছে। রিহান ভাই কই? এমন একটা পরিস্থিতিতে ও তোকে খোঁজ করতে আসছে না? স্যার যখন ডাকছেন তুই অফিসে যা, নয়তো হিতে বিপরীত হবে। আমি কি বলবো নীলা? স্যারের সামনে দাঁড়িয়ে স্যারের ছেলে সম্পর্কে কিছু বলা যায়? চিন্তা করিস না, আমি জানি তুই খুবই ব্রিলিয়ান্ট, ঠিক মোকাবিলা করতে পারবি। এদিকে রিহান অফিস রুমে এসে আরামে বসে আছে। তার এসব মজাই লাগছে। যে বাবা এতদিন যে মেয়ের জন্য কান ঝালাপালা করে তুলত, আজকে তার বিরক্তি আসছে সেই মেয়ের প্রতি। নীরু কাঁপা কাঁপা গলায় বলে, মেয়ে কামিং স্যার। এসো। নীরু ভিতরে প্রবেশ করতেই অবাক হয়ে যায়। এখানে বসে আছে রিহান, তবে ভয়ে আর মাথা তুলতে পারেনি। তোমাকে অনেক ভালো জানতাম, আমরা কেউ তোমার থেকে এটা আশা করিনি। তুমি আমার ছেলেকে ডেকে নিয়ে জোর জবরদস্তি করতে পারলে। শুধু আজকে না পাপা, আমাকে গত 1 বছর যাবৎ বিরক্ত করে আসছে এই মেয়ে। আজকাল তো কলেজে লেকে এড়িয়ে থাকতাম, তবে আজকে আমি পারিনি। রিহানের মুখ থেকে এমন কথা শুনে অবাকের চরম পর্যায়ে নীরু। সি নিরুপমা, তোমার থেকে এটা আশা করিনি। অনেকজনই অনেক কথা বলে। নিরুপমা মাথা নুয়ে চোখের পানি ফেলছে। চরিত্র নষ্ট মেয়ে, আজকে তোমার জন্য আমাকে অপমানিত হতে হলো। নেক্সট টাইম এই কলেজ যেন না দেখি। আর আমি চাইবো এই মেয়েকে যেন কলেজ থেকে বের করে দেওয়া হয়। এমনটা হয় না। নিরুপমা একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর 2-3 মাস পরেই ফাইনাল পরীক্ষা। তবে এটুকু বলবো, তোমার আচরণে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আজকে বুঝলাম, ভালো মানুষের মুখোশ পরে থাকলেই সারা জীবন সেই রূপে থাকা যায় না। তারপর নানা ধরনের অপমানজনক কথা শুনে নৈশব্দে নিরুপমা বেরিয়ে আসে। অফিস থেকে বের হয়েই রিহান বন্ধুদের সাথে হাত মিলিয়ে বলে, অবশেষে মিশন সাকসেসফুল। এটা কিন্তু ঠিক হলো না। একজন ভালো মানুষকে ভালোবাসা দেখিয়ে আবেগ তৈরি করে এভাবে খারাপ বানিয়ে ছুঁড়ে ফেলাটা। সেটা তোকে ভাবতে হবে না। কষ্ট তো কম করতে হয়নি। 6 মাস পিছনে ঘুরে ফাঁদে ফেলে তারপর 6 মাসের প্রেম। বাপরে, গোটা একটা বছর আমার অভিনয়ের মধ্যে চলে গেল। তবে যাই বলিস, মেয়েটার ক্যারিয়ার আর লাইফে একটা দাগ পড়ে গেল। এটাই তো চেয়েছিলাম। আমি মেয়ের জন্য বাবার কথা শুনেছি প্রতিনিয়ত। কলেজ আমাদের এড়িয়ে চলতো, নিজের সস্তা অ্যাটিটিউড আমার সাথে দেখায়। ভাবা যায়? আমি বাসে যাব নীলা, তবে যাওয়ার আগে প্লিজ একবার রিহানের সাথে দেখা করে যেতে চাই। দরকার নাই, তুই আমার সাথে বাসায় চল। তোকে কতবার বারণ করেছি রিহানের কথায় বলে যাস না, কিন্তু ফলস্বরূপ কি হলো? এই বাজে ভিডিওগুলো এই রিহানই করেছে, এখন আমি শিওর। নীরু চোখের পানি মুছে বলে, তবে এগুলো সত্যি না। আমি কেমন আমি জানি, আর রিহানও জানে। হয়তো ভয়ে রিহান এমনটা বলেছে। রিহান এমন নয়, বিশ্বাস কর, একটু এমন না। গত 1 বছর যাবত আমি ওকে দেখেছি। অন্য ছেলেদের মতো গায়ে পড়া স্বভাবের অশ্লীল সে নয়। সে সত্যি আমাকে ভালোবাসে। নীলা বড় নিঃশ্বাস নিয়ে বলে, ভালোবাসলে কেউ অন্যের সামনে অপমান করতে পারে না, শুধু ভালোবাসলেই হয় না, আগলে রাখতে জানতে হয়। নীরু 2 গালে হাত দিয়ে ধরে বলে, তুই ঠকে গেছিস নিরু, বাজে ভাবে ঠকে গেছিস। এক হাত চোখের পানি মুছে রিহানকে কল করে নীরু। 2-3 বার রিং হওয়ার পর কল করে। আবার কল করেছ? স্যার এত কিছু বললো লজ্জা হয়নি? নীরু কান্না করতে করতে বলে, এখন আমি কি করবো রিহান? বাসা অব্দি এমনি চলে গেলে কি জবাব দিব? পড়াশোনা কিভাবে কন্টিনিউ করব? তুমি তো জানো
এমন কিছু না। তাছাড়া আমি এমন কিছু করিনি, বরং তোমায় আটকেছিলাম। পেছন থেকে খারাপ দেখা যায় মানলাম, তবে খারাপ কিছু তো হয়নি। এত বাজেভাবে কে এমনটা করলো? সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ শোনো, মরে যাও তুমি। নেক্সট আমার পিছনে লাগতে আসলো না, বাকি ইচ্ছেটুকু ফিনিশ করে দেবো। কথাটা বলেই ফোন কেটে দেয়। সব কিছু ভালো হচ্ছে তোরই, হ্যাঁ? তোর অপরাধ বোধ যাচ্ছে না মেয়েটা যদি কোনো কিছু করে বসে? তাহলে তুই বলে দে, এখন আমার কি করা উচিত? কোলে করে বাসায় নিয়ে বসিয়ে রাখা উচিত? রিহানের এমন তাচ্ছিল্য কথায় রিফাত চুপ হয়ে যায়। এর মধ্যে নীলা আর নিরুপমা কলেজ থেকে বের হয়ে যাওয়ার জন্য বাইরে আসে। প্রিন্সিপালের ছেলের সাথে প্রেম করার শখ না একদম ঘুচে গেছে। আমি আগেই বুঝেছিলাম এত সুন্দর ছেলে কিনা নিরুর পিছনে ঘুরছে। যদিও মেয়েটা ভালো, তবে ফর্সা তো আর নয়। এক একজনের এক এক কথায় চোখ টলটল করে ওঠে। সেই ছোটবেলা থেকেই আজ অবধি নিজের গায়ের রং কিংবা চেহারা নিয়ে কোনো কথাই শোনেনি, কারণ তার আশেপাশে সবসময় ভালোবাসার মানুষগুলোই থাকে। এমন টক্সিক মানুষের সাথে পরিচয়ই হয়নি। নিরুপমা সবকিছু উপেক্ষা করে গেটের সামনে আসতেই রিহানদের আড্ডা দেখতে পায় এবং ওকে দেখে টিটকারি করার শব্দটাও কানে আসে। বাদ দে, বাসায় চল। নিরু চোখটা মুছে বলে, বাধে দিব, তবে মনকে বোঝানোর জন্য হলো আমার রেহানের সামনে দাঁড়ানো উচিত। না হলে আমি শান্তি পাবো না, অস্বস্তি হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। নীলাকে পেছনে ফেলে কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে রিহানের সামনে দাঁড়ায়। নিরুপমা, আবার কেন? বাসায় চলে যাও, সব ঠিক হয়ে যাবে। সবাই আরো তাচ্ছিল্য করবে, এর থেকে ভালো বাসায় চলে যাও আর গিয়ে মন দিয়ে পড়াশোনা করো। খুব সহজ না? কই, গত 1 বছর আগে তো সবাই মিলে আপনাদের গড়ানো নাট্যমঞ্চে নিখুঁতভাবে অভিনয় করে গেলে। আমি তো কোনো সম্পর্কে যেতে চাইনি, আর কোনো অশ্লীলতাও করিনি। তাহলে এত বড় বদনাম কেন আমার জীবনে যুক্ত করে দিলেন? বাবা, বদনাম হয়ে গেল বুঝি? এখন কি করবে? মরে যাবে? এত ভাব কোথায় রাখবো? এমনিতে তো ভাবে থাকতে যে কোনো ছেলে মানুষের সহ্য হয় না, তারপর বড়লোক ছেলে পেয়ে ঠিকই তো গায়ে গা ঘেঁষে প্রেমে নেমে গেলে। কই, এখন কই গেল এত ভাব? একজনকে ভালোবেসে আদৌ এমন কুৎসিত ইঙ্গিত করা যায়? সরি, ভালোবাসা সস্তা জিনিসে আসে না। একটু ভালো করে চেহারাটা দেখো আর তোমার ব্রিলিয়ান্ট মেধা ধুয়ে পানি খাও, কেমন? নিরু চোখের পানি মুছে জোরপূর্বক হেসে বলে, বেশ, আমার বেঁচে থাকার রাস্তাটা সহজ করে গেলাম। তবে তুমি ভীষণ ভালো অভিনয় করতে জানো। আমি মেধাবী হয়েও ধরতে পারিনি, প্রশংসা পাওয়ার মতো। তারপর ভালো থেকো। আমি না হয় তোমাদের সবার জীবন থেকে নৈশব্দে চলে গেলাম। তারপর রিহানের মুখের দিকে কতক্ষণ তাকিয়ে চলে গেল এবং মনে মনে ঠিক করে নিল এটাই হবে রিহানের সাথে তার শেষ দেখা। চুপচাপ সবার জীবন থেকে ছুটি নিয়ে আলাদা জায়গায় বসবাস করবে। চোখ মুছতে মুছতে মাথা নিয়ে কলেজ ছেড়ে চলে যায়। আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি। কালকে কলেজ আসবো না, তোরা চলে আসিস। এদিকে নীরু ও নীলাকে নিয়ে রিকশায় চড়ে বাসায় চলে যায়। সবটা কি সত্যি রিহান? রিহান খাবারের প্লেট থেকে মাথাটা তুলে বলে, কোনটা? নিরুপমা সত্যি এমন করেছে? আমার তো এমন মনে হচ্ছে না। তাছাড়া সবকিছু চুপচাপ কোনো বাধা আপত্তির শব্দ ছাড়া মেনে নিল। একজন খারাপ মানুষের পক্ষে আদৌ সম্ভব? রিহান মাথা নুয়ে খাবার নাড়াচাড়া করে বলে, তবে কি তুমি আমি অবিশ্বাস করছো আব্বু? করা যেতেই পারে, কারণ আমি নিরুপমাকেও বিশ্বাস করি। তুমি জানো সে আমাদের পরিবারেও কতটা আদরের। তোমার মায়ের বান্ধবী মেয়ে, আমি কিভাবে ওদের সামনে পড়বো? রিহান এবার রেগে উঠে দাঁড়ায়। তারপর চেয়ার ছেড়ে দূরে গিয়ে বলে, তাহলে আমি বরং বাড়ি ছেড়ে চলে যাই, তোমরা সবাই মিলে ওই মেয়েকে নিয়ে থাকো। বেশি করছো রিহান, তাছাড়া তুমি অনেক কিছুই জানো না। এত জানতে পারবো না, একজন খারাপ মেয়েকে সাপোর্ট করছো। এরপর আর কিছু বলতে পারেনি। ঠাস করে এক থাপ্পড় দিয়ে দেয় ওর আম্মু। বেয়াদব, তুমি বললেই কেন আমাকে বিশ্বাস করতে হবে? তোমার কি মনে হয় আমি বোকা? একজন মেয়ে একজন ছেলের সাথে জোর জবরদস্তি করতে পারে? এটা শুনতেও কিন্তু হাস্যকর। যদি এমন সস্তা কুলো দিয়ে মাথা খারাপ করতে চাও তাহলে বলবো আমি অতটাও বোকা আর সহজ নই। তোমার আর নিরুপমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, আমরা জানি। যা জানার গিয়ে জানো, আমি আর এই বাড়িতেই থাকবো না। তোমরা বরং ওই নিরুকে ছেলে বানিয়ে নাও। থাকা লাগবে না, আমি এমনিতেই তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি।
1 সপ্তাহের মধ্যে তোমাকে আমি দেশের বাইরে পাঠিয়ে দেব। যেদিন একজন ভালো মন মানসিকতার মানুষ হতে পারবে সেদিনই দেশে আসবে, এর আগে নয়। রিহানের আম্মু এগিয়ে এসে রিহানকে ধরতে নিলে সরে দাঁড়ায়। তারপর বলে, এমন করো না আপু, তুমি আমাদের ভীষণ আদরে, অন্যের ক্ষতি করতে নাই। তোমার নিজেরও তো বোন আছে, বলো। প্লিজ, আমার ভালো লাগছে না। বলেই উঠে চলে যায় রুমে। রুমে আসতেই কল করে নীরব। রিসিভ করতেই বলে, কি শুনলাম এটা? এত ভালো খাবার তুই নিজে দিলি না? সত্যি নীরব, এবার আমি নিরুপমার সতী সাবিত্রীর চরিত্রে দাগ লাগিয়ে দিতে পেরেছি। সবসময় তোর কাছে আমার নামে বদনাম করতো না, এবারে সামলাতে থাকুক। ইস, বড্ড মিস করলাম সিনগুলো। আমি আজকেই চলে আসছি, এসেই আমার চাচাতো বোনের মুখখানা দর্শন করব। দেখি কেমন চেহারা করে ঘুরছে। বাসায় বকা খেতে হচ্ছে আমার। তোর বোন যেমনটা হোক, অহংকারী, হিংসুটে, বদমেজাজি আর খারাপ, কিন্তু ভীষণ বোকা। তবে চরিত্র খারাপ এটা মেলাতে পারিনি। তুই না বলতি আরো রিলেশন করে, কিন্তু 1 বছরে আমার চোখে তো পড়েনি। পড়বো পড়বে এবার পড়বে। বয়ফ্রেন্ড তো আরো আছে দেখবি, এবার গর্ত থেকে বের করে দেখিয়ে ঘুরবো। তারপর আরো কিছু কথাবার্তা বলে কল কেটে দেয়। নীরব শয়তানি হাসি হেসে বলে, এবার গর্ত থেকে বের করে দেখিয়ে ঘুরবে। এবার মা মেয়ের ভাব সব বসিয়ে দিব। 2 মেয়েকে নিয়ে আমার চাষির বড্ড পড়াই, তাই না? এবার আমরা আস্তে আস্তে সব সম্পত্তিগুলো দখল করে নেব। তারপর ন্যাকামি করে একা একাই বলে, সরি রে নীরু, খুব সরি। দাঁতে দাঁত চেপে বলে, সেদিন বিয়ের প্রস্তাব দেওয়ায় যে হাত দিয়ে চর মেরেছিলি, সে হাতও এবার আমি ভেঙে দিব। তারপর হাহা করে হাসতে থাকে। এদিকে মন খারাপ করে বাসায় ফিরে আসে নীরু। ছোট বোন স্কুল থেকে ফিরে আসেনি, আর আম্মু। আসলে নিরুপমারা 2 বোন। ছোট বোন ক্লাস 9-এ পড়ে, আর আম্মু বোনের স্কুলেরই টিচার। নিরুপমার আব্বুও একজন টিচার ছিলেন, তবে গত হয়ে গেছে প্রায় 7 বছর। তারপর থেকেই আম্মুর বেতনের টাকা আর বাবার পেনশনের টাকাই চলে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখে রান্না করার কিছু নেই। তারপর 1 বাটি নুডলস কোনো রকম করে রুমে চলে আসে। কলেজ ড্রেস সহিয়ে শুয়ে পড়ে, অথচ এই বাজে অলসতা অভ্যাস কখনো নিরুপমার নেই। তারপর পরের দিন শুরু হয় নীরবদের অত্যাচার। সবার কাছে এলাকায় প্রচার করে নিরুপমার নামে বদনাম। আমাদের এত সুনাম যে মেয়ে নষ্ট করেছে তাকে এই বাড়িতে থাকতে দেব না। আর যে ঘরে কোনো ছেলে সন্তান নেই তাদের তো একলা ট্যাক্স বাসারও প্রয়োজন নেই। এগুলো কি ধরনের কথা? আমার স্বামীর বাড়িতে আমাদেরই জায়গা হবে না? এইরকম অনেক ঝগড়াঝাটি এটা ওটা হয়। 3 দিন যাবৎ অনেক অত্যাচার সহ্য করে। এর মধ্যে নিরুপমা কলেজে যায়নি। মাকে সবকিছু খুলে বললেই উনি রিহানের আম্মুর সাথে কথা বলতে চাইছিলেন, তবে নীরু তা দেয়নি। নীরবও যা তা এসে বলেছে, তুমি প্লিজ তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করো, অন্য জায়গায় ট্রান্সফার করো। কান্না করতে করতে বলে, এখানে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কলেজ থেকে টিসি নিতে হবে, আর এখন অন্য কলেজে গেলে 1 বছর গ্যাপ হয়ে যাবে। হোক, এমনিতেই আমি ভালো রেজাল্ট করতে পারবো না এই সিচুয়েশনে। আম্মু মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কেন এসব করলি? তুই কেন এসব ফাঁদে পা দিলি? মা মেয়ে মিলে কতক্ষণ কান্না করে নেয়। মনে মনে বলে, আমার মেয়ের জন্য কখনোই রিহান উপযুক্ত নয়। যে ছেলে একজন মেয়েকে এভাবে অপমান করতে পারে তার হাতে আমি মেয়ে দিব না। আমি প্রয়োজনে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিব, তবুও আমার মেয়েকে দিব না। প্রয়োজনে আর ভালোর জন্য হলেও কথা ভঙ্গ করতে হবে। 7 দিন পরে কলেজে আসে নীরু। ফ্যাকাশে মুখ, ভালো করে মাথায় হিজাব পেঁচানো। আজকে আর কলেজ ড্রেস গায়ে, একটা 3 পিস হিজাব আর কাঁধে কলেজ ব্যাগ। নীরুকে দূর থেকে দেখেই দৌড়ে এগিয়ে আসে নীলা। এই কয়দিনে বাসায় গিয়েও দেখা মেলেনি নীরুর সাথে। তারপর ফোন তো সুইচ অফ থাকে। কি অবস্থা করেছিস নিজে? তুইও এত বোকা নীরু? তোর মতো মানুষও ভেঙে পড়ে? নীরু জোরপূর্বক হেসে বলে, তারা আছে, ছুটি নেব কিছু জায়গা আর কিছু মানুষের থেকে। তুই বরং এখানে বস, আমি আসছি অফিস থেকে। তারপর সামনে হাঁটা ধরে নিরুপমা। রিহান আর ওর বন্ধুরা এতদিন কলেজে আসেনি, সবাই মিলে ট্যুরে গিয়েছিল। যদিও নীরব ওদের সাথে ছিল না। আজকে সবাই মিলে যোগাযোগ করে কলেজে আসে।
নিরুপমার কি খবর রে নীরব? কি আর খবর থাকবে, যখন খবর বের হবে দেখবি তরতাজা হেডলাইন। এক কাজ করতে নীরব, তুই বরং রিফাতকে তোদের বাসায় নিয়ে যা। বরং ও মনে হয় নিরুপমাকে ভীষণ মিস করছে। নাকি রিহানের মতো 1 বছরের চান্স নেই বিশালা? তুই কিন্তু ইনডিরেক্টলি আমাকে বাজে বলছিস। তোর কথায় মাঝে মধ্যে বাজেরও ভাব দেখতে পাই। কেন, মিথ্যে কিছু বলছে নাকি? 1 বছর তো ঠিকই ব্যবহার করেছিস। এবার আর সহ্য করতে পারেনি রিহান, তেড়ে আসে মারার জন্য। বন্ধুরা মিলে রিহানকে আটকায়, তবে নীরব ভীষণ বাজে ব্যবহার করে। নিরুপমা অফিসে গিয়ে স্যারের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে এবং গিয়ে জানতে পারে প্রিন্সিপাল স্যার 2 সপ্তাহের ছুটিতে আছেন। তবে স্যারের পরিবর্তে যার উপর দায়িত্ব দেওয়া তার সাথে কথা বলে নেয়। প্রথমে উনি রাজি না হলেও অনেক কষ্টে রাজি করায়। এই মুহূর্তে তুমি টিসি নিয়ে বের হলে 1 বছর গ্যাপ চলে যাবে, বুঝতে পারছো? তাছাড়া প্রিন্সিপাল স্যার কলেজে নেই, ওনার ব্যক্তিগত কাজে দূরে আছেন। নীরু নানাভাবে এটা ওটা বলে ম্যানেজ করে এবং স্যার ফোন করে প্রিন্সিপালের থেকে অনুমতি নিয়ে রেডি করে রেখে যাওয়া টিসি ফর্ম পূরণ করে দিয়ে দেয়। নীরুর অনুরোধে প্রিন্সিপালকে ছাত্রীর নামটা বলেনি, অনেক বলে রাজি করিয়ে নেয়। স্যার ম্যাম, আপনাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, ভীষণ মিস করবো আপনাদের। তারপর নিজের কষ্ট কোনো রকম লুকিয়ে অফিস রুম থেকে বের হয়ে আসে। চারপাশে অনেকেই তাকিয়ে আছে। ইতিমধ্যেই রিহানদের কানেও পৌঁছে গেছে যে নীরু কলেজে এসেছে। মাঠে আসতে সামনে এসে দাঁড়ায় নীরব। বাবা, কলেজে আবার চলে এসেছিস? আবার রিজেক্ট করে বড়লোকের ছেলে পটিয়ে নিলি? এখন কই তোর সে প্রেমিক? সেটা একদম আমার পার্সোনাল ব্যাপার। তবে এইটুকু বুঝতে পারছি তুমি এসবের মধ্যে যুক্ত আছো। তবে তোমার ভালো কখনোই হবে না। কি হয়েছে? তুই আমার কাছে না গিয়ে এখানে কি করছিস? তোমার সতী সাবিত্রী বান্ধবী প্রেমিক খুঁজতে বোধ হয় এসেছে। ছি, আপনার না নিরু বোন হয়? এভাবে ভাই হয়ে কথা বলা যায়? শুনেছি পৃথিবীতে মানুষের সাথে উপরওয়ালা শয়তানের সৃষ্টি করেছে, আর সেটা বোধ হয় আপনি একজন। নীরব দাঁতে দাঁত চেপে বলে, খুব বড়, খুব বার বেড়েছ। তোমাকে তো আমি দেখে নিবই নিব। আঙুলটা নিচে নামিয়ে কথা বলুন মিস্টার নীরব। আমি নীরুর মতো মেধাবী না, তবে ওর মতো সরল আর বোকা নই। কাউকে সম্মান দিতে না পারলে রুম থেকে বের না হয়ে মায়ের চুড়ি আর জামা কাপড় পরে বসে থাকবেন, ওকে? তারপর নীরুর হাত ধরে টেনে নিয়ে চলে যায় আর পিছনে দাঁড়িয়ে ফুঁসতে থাকে নীরব। আমি চলে যাচ্ছি নীলা, টিসি নাও হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই পা দুটো থেমে যায় নীলার। নীরু নীলাকে ঝাপটিয়ে ধরে বলে, মিস করবো আমি। তারপর ফুপিয়ে কান্না করে দেয়। নীলা একদম চুপসে যায়। সেই ছোটবেলা থেকে পথ চলা ওদের। শিশুবেলা কোথায় যাবি? সুন্দর গন্তব্য হবে না তো? দূরে চলে যাবো, যেখানে শেষ বলা না শুরু হবে সবটা। পালিয়ে যাচ্ছিস শরীরে কাদা নিয়ে? নীরু খানিকটা দূরে সরে বড় করে নিঃশ্বাস নিয়ে কলেজের দিকে তাকিয়ে বলে, মাঝে মধ্যে জীবন বাঁচিয়ে রাখার জন্য হলেও পালিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। আমি বাঁচতে চাই, ব্যাস। তবে আমার জীবনে ধোকা খাওয়াই কিন্তু আসল কষ্ট, বিষাদ না। আমার জীবন রক্তের মানুষের তাচ্ছিল্যের হাতে পড়েছে। অসহায়ত্বের সুযোগ নিয়ে এতিমের হক খাওয়া ধান্দা চেপে বসেছে কিছু মানুষে। তবে আমি ঝামেলা প্রিয় মানুষ নই, অত মানিয়ে নিতে পারি না। তবে ভালো থাকার রাখার চেষ্টা আমি করতে জানি। তারপর চোখ মুছে বলে, তোর সাথে আমার বন্ধুত্ব আজীবন থাকবে। কলেজ শেষ করে আমরা একসাথে ভার্সিটিতে পড়বো। ভালো থাকিস নিরু। তোর খারাপ থাকা আমাকেও খারাপ রাখে, তবে আমি ভীষণ একা হয়ে যাব, তোকে মিস করব। ভাগ্য দূরে ঠেলে দিল, ভুলবো না তোকে। আসি। বলেই বের হয়ে আসে। রিহান বাইক নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। নীরব চলে গেছে আরো আগেই। রিহানের কাছে নীরবকে বিরক্ত লাগছে আজকে। এর মধ্যে চোখে পড়ে নিরুপমাকে বেরিয়ে আসতে। রিফাত, জিজ্ঞেস করিস কিছু? দেখি কি বলে। কেন? আর কেন ওর পেছনে পড়ে আছিস? ওকে ওর মতো থাকতে দে। কিছু না, লাগছে না, জাস্ট একটু খবর নিচ্ছে। রিফাত গলা পরিষ্কার করে বলে, নিরুপমা। তারপর এগিয়ে যায়। রিহান বাইক রেখে চুপচাপ গাছের আড়ালে চলে যায়। ভালো থাকুন ভাইয়া। কলেজে একটা সময় আপনাকে নিজের ভাইয়ের মতো মনে হয়েছে। কথাটা বলতেই ছলছল করে ওঠে চোখ। ক্লাস করলে না চলে যাচ্ছ যে? রিফাত গলা পরিষ্কার করে বলে, নিরুপমা। তারপর এগিয়ে যায়। রিহান বাইক রেখে চুপচাপ গাছের আড়ালে চলে যায়। চলে গেছে, এটার জন্যই আসা।
হয়তো আর দেখা হবে না, তবে ভালো থাকবেন। কথাটা বলতেই ছলছল করে ওঠে চোখ। ক্লাস করলে না চলে যাচ্ছ যে? চলে যাচ্ছি। টিসিটা দেখিয়ে বলে, এটার জন্য আসা, হয়তো আর দেখা হবে না, তবে ভালো থাকবেন। কথাটা বলে সামনে এগিয়ে যেতে নিলেই কই চলে যাবা নিরুপমা? অচিনপুরে, অচেনা মানুষ আর বিশ্বস্ত পরিবেশ। এখন আমি আমার ইচ্ছে মাফিক জায়গায় বসত করব। আজকে ছুটি নিয়ে নেব এই জন্মের শহর। মানুষ মায়া, অবসর, ভালো লাগা আর ভালোবাসা থেকে দোয়া করবেন এই ছুটি যেন আজন্মকালের হয়। তবে আমার শহরের মায়া জমানো কিছু মানুষ ধুলোবালি প্রিয় শৈশবকে ভীষণ মিস করব। আফসোস নিয়ে কাটিয়ে দিব জীবনের শুরুর দিকে এই ফুলের জন্য। দোয়া করবেন সামনের জীবন ভুলকে যেন পায়ের তলায় পিষে সামনের গন্তব্যে চলতে পারি। আসি। নীরু জোরপূর্বক হেসে পিছনে তাকিয়ে বলেই একটা রিকশায় উঠে বসে। আর এদিকে রিফাত এখনো তাকিয়ে আছে নিরুপমা আর চলে যাওয়া রিকশার দিকে। চলে যাচ্ছে? কেন খুশি হসনি? সামনে তো পরীক্ষা, এখন কোন কলেজে যাবে? ফর্ম ফিল আপ সবই অলরেডি করা হয়ে গেছে। যা ইচ্ছে তা করুক, তোর কি? তুই তো এটাই চেয়েছিলি। আমি চেয়েছি খানিকটা শিক্ষা পাক, তবে জীবন নষ্ট হয়ে যাক এটা চাই না। তাছাড়া সে কি কম নাকি? আমাদের পরিবারের সাথে সব কথা থাকার পরেও আমার নামে বদনাম করতে নীরবের সাথে। তাছাড়া আমি নয় মন থেকে সম্পর্কে যায়নি, সে কি কম নাকি? গোপনে আরো সম্পর্ক আছে। আমার মনে হয় নীরবকে প্রয়োজনের থেকেও বেশি বিশ্বাস করে ফেলছিস। তাছাড়া নীরব ওর চাচাতো ভাই হয়েও কিভাবে ওর খারাপ চায়? ঈশ্বর নীরব ভালো না দেখি ভাই হয়েও খারাপ চায়। একদিন ভীষণভাবে পস্তাবে নিরুপমার অভাবে দুঃখে থাকবে। কথাটা বলেই ওকে ফেলে রিফাত একা একাই চলে যায়। এটা কিন্তু ঠিক করছেন না ভাইজান। ন্যায্য দাম না দিক অর্ধেক তো দিবেন। তাছাড়া আমার তো মেয়েদের নিয়ে চলতে হবে, স্কুলেও দৌড়াদৌড়ি করে ম্যানেজ করতে হবে সবটা। এক পয়সাও বেশি দেব না। তোমার তো ভাগ্য ভালো, মেয়ের মা হয়ে সম্পত্তির ভাগের টাকা পাচ্ছে। চুপচাপ যাও, যা দিই নিয়ে নাও। নীরুর আম্মু কান্না করতে করতে টাকাগুলো হাতে নিয়ে নেয়। তারপর বলে, সবাই মিলে আমাদের বড্ড ঠকালেন, তবুও উপরওয়ালার প্রতি কোনো আক্ষেপ নেই, কারণ ভাগ্যে রেখেছে বলে। আর আমি ভাগ্যে বিশ্বাসী, আর এটাও বিশ্বাস করি খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে। টাকাগুলো হাতে নিয়ে বের হয়ে যায়। কয়েকদিন লাগবে আরও ট্রান্সফার হতে চাকরি, তবে এখান থেকেও চলে যেতে হবে। তাই আগে থেকে নীলুর মামাকে দিয়ে ভাড়া বাসার ব্যবস্থা করে। আর আজকে সেখানের উদ্দেশ্যে সন্ধ্যায় রওনা দেবে। 2 দিন ঢাকা থেকে মেয়েদেরকে রেখে আবার এখানে চলে আসবেন। স্কুলে বোনের বাসা থেকেই কয়েকদিন ব্যবস্থা না হওয়া পর্যন্ত যাতায়াত করবেন। নিশা, নীরুর ছোট বোন, সকাল থেকে শুধু কান্না করে যাচ্ছে। বয়স অল্প, আবেগ কম, বোধ বুদ্ধিও কম। শব্দ করে করে কান্না করছে। সে বাবার বাড়ি ছেড়ে যেতে চায় না। নীরুর প্রচুর খারাপ লাগছে নিশার আর্তনাদ শুনে। সে তো বলতে পারছে না, তারও অনেক কষ্ট হচ্ছে। বাবার স্মৃতি ছেড়ে থাকা যে ভীষণ কষ্টের। এই বাড়িতে আজও ওরা নিজেদের বাবার গন্ধ পায়, অনুভব করতে পারে ছেলেবেলা ভালো সময় বাবা, দাদা, দাদু একত্রে কাটানো মুহূর্তগুলো। নিজের বাড়ির আঙিনা, ছাদ, রুম, বাগান, প্রকৃতি, এলাকা, বিদ্যাপীঠ সবকিছু মিস করবে। এই কষ্ট যেন মরে যাওয়ার থেকে কম না, তবে কষ্ট হলেও ভীষণভাবে চেষ্টা করছে দমিয়ে রাখার। আজকে ওর ভুলের জন্যই তো এমন পরিস্থিতি, নয়তো চাচারা সহজে এত দূর করতে পারতো না। পেছন থেকে মেয়ের মাথায় হাত রেখে বলে, একদম কষ্ট পাবি না, নিজের পায়ে দাঁড়াতে হবে তো, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে না। নীরু মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভীষণ ভালোবাসি মা, তোমায় আপু আর নিশাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ তোমরা আমার জীবনে গত হয়ে যেও না আব্বুর মতো। এবার নিশাও এসে আম্মু আর বোনকে জড়িয়ে ধরে। তোর মিতা আন্টি ফোন করেছিল। নীরু খানিকটা দূরে সরে অপ্রস্তুত সুরে বলে, কি বললো? তোর টিসির ব্যাপারে ভেবেছে তুই কষ্টে 1 বছর বাসায় বসে গ্যাপ দিবি। রিহানের কাণ্ডে ভীষণ কষ্ট পেয়েছে, ছেলেকে বকেছে অনেক, তোকে নিয়ে যেতে বললো। সমাপ্তি ঘটুক আম্মু, কিছু শখের সুখে মানুষের সাথে থাকা সম্পর্ক। আমি সত্যি তোমাদের সবার কাছে লজ্জিত। প্লিজ আমার দুঃখ আর বাড়িয়ে দিও না। ছোটবেলায় তোমার আব্বু আর আঙ্কেল কথা দিয়েছিল
তোমাকে রিহানের সাথে বিয়ে দিবে। নীরু ভ্রুকুচকে মায়ের দিকে তাকাতে মা বলে, তোমাকে তো এখনই রিহানের সাথে বিয়ে দিব না, তবে প্লিজ মিতার সাথে আমার সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলো না। কতক্ষণ নীরবতা পালন করার পর নীরু বড় করে নিঃশ্বাস নিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলে, তবে আমাকে সঙ্গী করুন ওদের সামনে। আমি ছুটি নিয়ে নিজের মতো বেঁচে স্বপ্ন পূরণ করতে চাই। এদিকে রিহানের আব্বু দৌড়াদৌড়ি করে ব্যবস্থা করে দেশের বাইরে যাওয়ার, আর ওখানে গিয়ে বাকি পড়াশোনাটা করবে। যদিও এইচএসসি দিতে হবে না, নতুন করে গিয়ে ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে। আর যদি সিস্টেমটা হয়ে যায় তবে এইচএসসির ওখানে দিয়ে দেবে। এত তারা কেন আম্মু? এইচএসসি শেষ করেছে? এসব আমি জানি না, তোমার বাবা সব ব্যবস্থা করে নিয়েছে। তুমিও বকাটের খাতায় চলে যাচ্ছ। আসলে আমার তোমরা কিন্তু একটা ঘটনা নিয়ে ভুল বুঝছো। আমি কিন্তু দোষী না, শুধু যার যেটা প্রাপ্য সেটাই ফিরে দিয়েছে। তোমার এই ব্যাপারে কথা বলতে চাই না। তাছাড়া হিরে না হারালে কেউ হীরের কদর বোঝে না। আশা করি খুব শীঘ্রই বুঝতে পারবে সেটা। এই কয়দিনে বন্ধুদের সঙ্গ থেকে দূরে থাকো। আমার বন্ধুদের পছন্দ নয়। নীরবকে আমার ভালো লাগে না, কেমন জানি অন্য স্বভাবের মনে হয়। ওদের পরিবারের সাথে নিরুপমাদের সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে। কি নিয়ে দ্বন্দ্ব? কই, নীরব তো আমি বলিনি। আর সবসময় বলে এসছে খুব ভালো সম্পর্ক ওদের সাথে। নেশা নিরুপমা ওর সাথে সময় কাটায়। দারুণ হাসির কথা তো। আজ অব্দি কখনো এমনটা দেখিনি। তোমার আঙ্কেল বেঁচে থাকতে তো এমনটাই শুনতাম। নীরুদের কোনো ভাই না থাকায় ওরা সব সময় চাইতো বাবার বাড়িটা দখল নিতে, কিন্তু নীরুর দাদা মৃত্যুর আগে ছোট ছেলে মানে নীরুর বাবাকে লিখে দিয়ে যায়। তবে ঝামেলা শুরু হয় নীরুর দাদা মারা যাওয়ার পর থেকে। রিহান চিন্তিত সুরে বলে, বাদ দাও, ওদের ঝামেলা ওরা বুঝবে। আর আন্টি কি কিছু বলেছে? কষ্ট পেয়েছে বোধহয় ভীষণ, তবে মুখ ফুটে বলেনি। তোমার আব্বু বাসায় এলে ওদের বাসায় যাব, একটা দরকার আছে। তুমি কি জানো, নিজের সন্তানের থেকেও বান্ধবীর মেয়েকে মাঝে মাঝে বেশি প্রায়োরিটি দাও। ভালোবাসা, সম্মান, মূল্য, প্রাধান্য এগুলো মনের ব্যাপার। আর তোমরা আমার সন্তান, অবশ্যই অন্যের থেকেও ভীষণ প্রিয়, তবে অন্যায়ের ক্ষেত্রেও নয়। মনে মনে এই কথাগুলো বলে রুমে চলে যায়। মনে পড়ে সেই 1 বছর আগের কথা। যদিও হিংসা এবং প্রতিশোধের তাড়নায় নিরুপমার পেছনে ঘোরে, কারণ নীরব সবসময় উস্কে দিত। রিহানের নামে এটা ওটা নাকি নীরু বলতো, আর এসবও নাকি বলতো যে রিহানকে পাত্তা দেয় না নীরু। আরো নানা ঘটনা আজ জেদ থেকেই পেছনে পড়া নীরুর। প্রথম 1 সপ্তাহ ভীষণ বিরক্ত লাগতো, তারপর আস্তে আস্তে নিজেরও উৎসাহ বাড়ে, অভ্যস্ততা বাড়ে। আগে অবশ্য নীরু মায়ের সাথে ওদের বাসায় প্রায় যেত, তবে যেদিন থেকে নীরুকে প্রেমে প্রস্তাব দেয় রিহান, এরপর আর যায়নি। নীরব ফোন করে এখানে ওখানে ডাকতো, এলাকায় যেত, নীরবদের বাড়ির পাশে ক্রিকেট খেলতো, আর সেখানেই নিরুপমার সাথে দেখা হয়ে যেত। অবশ্য একটা সময় ভালোও লাগতো রিহানের, আর নিরুপমাও আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। এইভাবে চলতে চলতে প্রায় 6 মাস পেরিয়ে যায়। একদিন নিচ থেকে এসে নিরুপমায় জানায় সে সম্পর্কে যেতে ইচ্ছুক। তারপর হালকা পাতলা অনুভূতিগুলো প্রকাশ করে, আর এই খবর নীরব পেয়ে আরো নানাভাবে রিহানকে উস্কে দেয়। রিহান কন্টিনিউ করে, নীরু কোথাও ঘুরতে যেত না, কোনো আমতার ফাঁকিবাজি কিছুই করতো না, শুধু বলতো বড় হতে হবে, একটা কিছু করবে। আমি আর তুমি অল্প দিয়েই সুখী হব, আমিও করব রোজগার, আমাদের সুখের সংসার হবে। তবে হুটহাট বায়না করতো রিহানকে 1 পলক দেখার, নোট কালেক্ট করে এক্সট্রা সব রিহানকেও দিত। সম্পর্কে 5 মাস চলে যায়। আস্তে আস্তে নিজেকেও খানিকটা দুর্বল মনে হতে থাকে। অভিনয় কখনো মনে হতোই না, মন থেকে সবটা হতো। ভালো লাগতো নিরুপমার সবকিছু। আস্তে আস্তে নিজেকেও খানিকটা দুর্বল মনে হতে থাকে। অভিনয় কখনো মনে হতোই না, মন থেকে সবটা হতো। ভালো লাগতো নিরুপমার সবকিছু। শ্যামলা গায়ের মেয়েটাকেও তার কাছে পরিণত এবং অনুভূতিগুলো প্রকাশ করে ফেলত নীরুর সামনে। নীরুও ভীষণ খুশি হতো। অল্প চরিত্রের মানুষ হলো নীরু। রিহানের পাগলামিতে মাঝে মধ্যে কান্নাও করে দিত। বয়সটাও তো অল্প, এই বয়সে সবকিছুই রঙিন লাগে, নীরুরও তা লাগত। তারপর মিথ্যে, হিংসা, প্রতিশোধ সব ভুলে যায় রিহান। বাবা মায়ের মুখেও শুনতো নীরুর প্রশংসা। সবাই উৎসাহ দেখালে নীরবেরও ভালো লাগতো না। একের পর এক দোষ তুলে ধরে নীরুর, প্রতিনিয়ত এটা ওটা বলতে শুরু করে।
নিরুপমার সাথে পাড়ার 2-3 জনের সাথে প্রেম, এটা অনেক কিছু। আস্তে আস্তে প্রতিশোধের নেশা বাড়িয়ে দেয়। তবে ক্ষতি করার মতো সাহস পেতে গোটা 1 মাস সময় লাগে। বন্ধুরা সবাই বারণ করলেও নীরবের কথায় এগিয়ে যায় রিহান। কথাই বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর এই অসৎ সঙ্গী একজন হলেই হয়ে যায়। শীতের নীরব লাস্ট কলে এটাই বলেছিল, হাতে নাতে নীরুকে এক ছেলের সাথে ধরা হয়েছে, আর সেই প্রমাণ ওর কাছে আছে। ব্যাস, রিহান ঘৃণায় আগে অঘটনটা ঘটানোর প্ল্যান করে। প্রথমে এগিয়ে যায় নিরুপমার কাছে, আর পেছনে আমান ভিডিও করে। যদিও নিরুপমা নিজের সম্মান রক্ষার্থে রিহানকে কাছে ঘেঁষতে দেয়নি। রিহানের সাথে ধস্তাধস্তি করে এক পর্যায়ে বের হয়ে যায়। তবে ভিডিও তো পেছন দিক থেকে করা, তাই এত কিছু বোঝা যায়নি। নিরুপমা চলে যেতেই আমানের থেকে ফোনটা নিয়ে নতুন নাম্বার দিয়ে নিজের বাবার ফোনে রিহান নিজের ভিডিওটা সেন্ড করে। ঠিক 1 ঘন্টার মধ্যে সবার কাছে পৌঁছে দেয় এবং যায়। তারপর সিস্টেম করে অফিসের মিনি প্রজেক্টরে সেট করে দেয়, যার ফলে সবাই দাঁড়িয়ে দেখতে পারে। তারপর কি হলো তা তো প্রথমেই দেখতে পেলেন। নিরুপমা সবকিছু গোছানো শেষ হলে নিশাকে নিয়ে বের হয়। মুখে মাস্ক পরে নিয়েছে। আজকে শেষ, নিজের শহর করবে। তারপর আশা হবে কিনা জানা নেই। চলে যাওয়ার আগে হলেও এই শহরের ধুলোতে পা রাখতে চায়। ব্যস্ত রাস্তা এবং পরিবেশ ভালো করে ধারণ করে নিয়ে যেতে চায়, যেন মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। স্মৃতিগুলো প্রখর হলেই তো বেশি দিন মনে থাকবে। হ্যালো, তুই কি অবসর আছিস নীলা? কলেজে আসতে পারি? এই অবেলায় কলেজে কেন? আয় না একটু, আমি আর নিশা এসেছি, কালকে চলে যাচ্ছি ভোরে। 10 মিনিট অপেক্ষা কর, আসছি। আর আমি কোচিংয়েই আছি, স্যারকে বলে আসছি। বিকেলবেলা কলেজটা একদম নীরব থাকে। তবে কেন জানি নিরুপমার কলেজের এই নীরবতা ভালো লাগে না। ছাত্রছাত্রীদের হইহুল্লোড়, খেলাধুলা, আড্ডা, মানুষ, এসবই যেন প্রাণবন্ত লাগে কলেজ। আচমকায় বৃষ্টি আসার আভাস পাওয়া যায়। চারপাশে অন্ধকার, হালকা বাতাস এবং মেঘের গর্জন শুরু হয়। কলেজটাও ফাঁকা। যেসব স্যাররা কোচিং করার মাঠের শেষ প্রান্তে ছোট ভবনটাতেই করায়, তাই নিরুপমাদের দিকটায় মানুষ নেই। চল বারান্দায় দাঁড়াই, বৃষ্টি শুরু হচ্ছে। নীরু হাতে থাকা পার্স আর মোবাইলটা নিশার হাতে দিয়ে বলে, শেষ দিন এই শহরের বৃষ্টিও বোধ হয় আমায় ছুটে যাচ্ছে। ভীষণ মিস করবো কলেজে আর স্কুল থেকে বৃষ্টিতে ভেজা বাড়ি ফেরা দিনগুলো। তাই আজকে এত সুন্দর সুযোগ হাতছাড়া করতে চাই না। তারপর দৌড়ে মাঠে চলে যায়। পরনে কালো বোরখা আর গোল্ডেন কালারের হিজাব। ভিজলেও বোরখা পরায় বেশি খারাপ দেখাবে না। লীলা কোচিং থেকে স্যারকে বলে বের হয়। বৃষ্টি আসবে বলে দৌড়ে মাঠের এই দিকটায় চলে আসে। মাঠের ওই পাশটায় দেখতে পায় রিফাত, নীরব, আমান, রিহানরা বসে আছে। নীলাকে ছুটে আসতে দেখে নীরব বলে, কোনো ছেলের পিছনে ছুটছো নাকি? নীলা থেমে যায়। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর সোজা বারান্দায় উঠে নীরবের মুখোমুখি দাঁড়িয়ে বলে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কুৎসিত মনটা পড়বেন, আর বাইরের মেয়েকে কিস করার আগে অবশ্যই নিজের মা আর বোনের চেহারাটা মনে করবেন। দেখবেন আপনা আপনি আপনার লাগামহীন মুখ বন্ধ হয়ে গেছে। নীলার কথায় আমান আর রিফাত মুখ টিপে হাসে, আর রিহান ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে বসে আছে। নীরব উঠে দাঁড়িয়ে আঙুল উঁচু করে বলে, বেশি বার বাড়লে বান্ধবীর মতো মুখ থুবড়ে পড়বে। আপনি আমার কচুটা করবেন। বলে বৃষ্টির মধ্যেই দেয় এক দৌড়। ভালো কথা মনে হলো। নীরব, তোর তো নীরুর সাথে ধরা পড়া ছেলের ছবি দেখানোর কথা, কই দেখালি না তো? নীরব হয়ে অন্যদিকে তাকিয়ে ঢোক গিরে বলে, সে দেখে কি করবি? ঝামেলা হওয়ায় ফোন থেকে কেটে ফেলেছি। ভয় পাচ্ছিস নাকি? আমি কিন্তু তোর কথায় কোনো সত্যতা এখন অব্দি পাইনি। বাদ দে ইয়ার, এসব দেখে আর কি করবি? সব তো শেষ হয়েই গেছে। শুধু কি শেষই হয়েছে, সাথে অনেক কিছু হয়েছে। চল ফুটবল খেলা যাক। তারপর সবাই মিলে একমত হয়ে হৃদয়কে বসিয়ে ফোনগুলো দিয়ে মাঠে নেমে পড়ে। এদিকে নিরুপমা কৃষ্ণচূড়ার গাছের নিচে মাথা নুয়ে বসে আছে। দূর থেকে নীলা নীরুকে দেখে ব্যাগ আর ফোন নিশার হাতে দিয়ে চলে আসে। নিশা বসে বসে গেম খেলতে থাকে। নীরু উঠে এসে হাত দিয়ে মুখের পানি মুছে বলে, চলে যাবো, তাই শেষ মুহূর্তে বৃষ্টির লোকটা সামলাতে পারিনি। নীলা চল বলে হাতে ধরে সামনে এগিয়ে বলে,
তোর আর আমার শেষ কলেজ ঘোরা একসাথেই হোক। এরপর আমিও আর কলেজ বৃষ্টি, অবসর, আড্ডা এসবে থাকবো না। পরীক্ষা দেওয়া শেষ হলেই চলে যাব। তোর শূন্যতায় আমিও ভালো থাকবো না। এবার নীরু দাঁড়িয়ে কান্না করতে থাকে। তবে বৃষ্টির পানির সাথে সব ধুয়ে যাচ্ছে। মন খারাপ করিস না, দেখবি ভালো সময় আসবে। মাঝে মধ্যে বেড়াতে আসিস। এটা বোধ হয় আর হবে না রে। তারপর নীরব আর ওর আব্বুর কাহিনী, বাড়ি ছেড়ে যাওয়া, সবকিছুই খুলে বলে। রিহানটা খেলার জন্য এই পাশে চলে আসে। দূর থেকে নীলা আর নীরুকে দেখতে পাই। এই অবেলায় এরা বৃষ্টিতে ভিজে কেন? আর নিরু এই সময়? দেখ, গিয়ে বোধহয় কোনো কুকর্ম করতে এসেছে এই সময়। মাঝে মধ্যে একটু বেশি বলিস, আর মাইন্ড একটু নোংরা মুক্ত রাখার চেষ্টা করবি। নীরব দাঁতে দাঁত চেপে কোনো রকম সহ্য করে। বাদ দে, খেলতে এসেছি, খেলতে চল। রেহান কলেজে আছে। নীরু বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে, আমার ভীষণ কষ্ট হচ্ছে নীলু। প্রতিনিয়ত বেঁচে থাকার যুদ্ধ মনে হচ্ছে। আমি এভাবে একলা হতে চাই না। এর থেকে খারাপ আমি কখনোই থাকিনি। আমার বাঁচতে কষ্ট হচ্ছে। স্মৃতি, কণ্ঠ, চেহারা প্রতিনিয়ত ধাওয়া করছে। কথাগুলো বলতে বলতে হেঁচকে ওঠে। একদম ভেঙে পড়বি না। ওদের উপর সঠিক পিছার উপরওয়ালা ঠিক করে নেবেন। এটা আমি কখনো চাই না। আমি চাই সে ভালো থাকে। আমি তার কখনো ক্ষতি চাই না, মৃত্যু চাই না। দূরে থেকে তার বেঁচে থাকার গন্ধ শুনতে চাই, নিঃশ্বাস শুনতে চাই। সে আমার হোক সেটাও চাই না, তবে চাই সে বেঁচে থাকুক। তারপর আবার আমাদের দেখা হোক। সেই দিন তার চোখে অনুতাপ, অনুশোচনা আমি নিজের চোখে দেখতে চাই। চল, জ্বর চলে আসবে। নীরু সামনে তাকাতেই রিহানদের দেখতে পাই, তাই চুপচাপ চলে যায় এখান থেকে। তুই বস নিশা, আমি আর নীলা ওই দিকটাতে যাই। বৃষ্টি থামলে বাড়ি ফিরবো। আম্মু বকা দিবে কিন্তু, এখানে দাঁড়াও আমার সাথে। নীরু ধমক দিয়ে চলে যায়। নীরুদের চলে যেতেই রিহান নিশার কাছে আসে। কি অবস্থা নিশা? আজকাল তো তোমার দেখাই যায় না। আপনি এমনটা করতে পারলেন রিহান ভাই? আমার বোন কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে। এরপর আমাদের যাওয়ার আশা করেন? রিহান অন্যদিকে তাকিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, বাদ দাও, এখানে কেন? একা এসছো? আপু এসেছে। কালকে চলে যাচ্ছি আমরা। আর আশা হবে কিনা জানা নেই। কোথায় যাচ্ছ? আর বাড়ি ছেড়ে কেনই বা যাচ্ছ? চলে আয় নিশা, নীরু চলে যাচ্ছে। আমি যাচ্ছি রিহান ভাই, ভালো থাকবেন। আর দেখা হবে কিনা জানা নেই। ভোর 6টায় রওনা দেয় নীরুরা। ট্রেনে করে যাচ্ছে। শখের জিনিস বা শখগুলো এমন আচমকা পূরণ হয়, তখন আর শখ মনে হয় না, মনে হয় পরিস্থিতি। কতদিনের শখ ছিল ট্রেন জার্নি করবে এবং জানালার পাশটায় বসে উপভোগ করবে সবটা। আজকে তা হচ্ছেও, কিন্তু উপভোগ করার মতন আর শখ কিংবা সুখময় অনুভূতি আর নেই। ভীষণ কান্না পাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। যতই সামনে এগোচ্ছে ততই বুকের ব্যথাটা দীর্ঘ হচ্ছে। আসল জীবন, সোনালি সময়, ছেলেবেলা সবকিছু ত্যাগ করে যাচ্ছে। নিশা মাকে জড়িয়ে ধরে বলে, আব্বু একা হয়ে গেল আম্মু। আর কেউ রোজ করে কথা বলার জন্য কবরের পাশটায় দাঁড়াবে না। এত ভাবছো কেন? আব্বু আসল জায়গায় আছে। সেখানে জীবন, বাস্তবতা, পরিস্থিতি কিছুই নেই, বিশ্বাসঘাতকতাও নেই। আম্মু দুজনকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলে, তোমরাই আমার জীবন। তোমাদের সফলতা দেখতে পারলে আমার জীবন সার্থক। সবকিছু ওকে। কালকে রাত 3টের ফ্লাইট। আচ্ছা। আম্মু কাঁদো কাঁদো গলায় বলে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছো। তোমায় ছেড়ে থাকতে হবে ভাবিনি। আমরা যা ভাবি সবসময় কি তা হয়? নীরুরা বাড়ি ছেড়ে চলে গেছে, আর বাড়ি ওর চাচারা দখল করে নিয়েছে। জীবন কত কঠিন। কখনো কি ভেবেছে রোহিণ তার মেয়েরা বাড়ি ছাড়া হবে? নীরবের বাবারা শেষ পর্যন্ত সফলই হলো, তবে এতে সর্বোচ্চ দোষ তোমার ছেলের। রিহান চুপচাপ উঠে চলে যায়। আসল কাহিনী শোনা হয়েছে রিহান। কি কাহিনী? কি হয়েছে? নীরব তার প্ল্যান সম্পর্কে সবকিছু শেয়ার করেছে তার ঘনিষ্ঠ বন্ধু রিমনের সাথে। সে ইচ্ছে করেই সবটা করেছে। তার সাথে পারিবারিক সমস্যা ছিল নীরুদের। তারপর সব কাহিনী খুলে বলে। রিহান চোখ বন্ধ করে চুপচাপ সব কথা শোনে। 2 দিন যাবৎ এটাই আন্দাজ করছিল। রিহান একদম শান্ত গলায় বলে, তারপর কি করা উচিত? হ্যালো হ্যালো, তুই ঠিক আছিস রেহান?
রাখছি, মাথা ঠিক লাগছে না। তারপর কল কেটে ফোনটাকে ফ্লোরে ছুঁড়ে মারে। চুলগুলো শক্ত করে হাত দিয়ে মুঠোয় বন্দি করে বসে পড়ে। ভীষণ রাগ লাগছে ভীষণ। নিরুপমার চেহারা, অসহায় চাহনি সবকিছু এখন ভাসছে। সবকিছু ক্লিয়ার করা হয়েছে, কিন্তু সবটা হাত থেকে দূরে ফসকে যাওয়ার পর। ভাইয়া ভাইয়া দরজা খোলো। তারপর কান্না করতে করতে বলে, আম্মু কেমন করছে, ভাইয়া দরজা খোলো। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে রিহানের। বোনের মুখ থেকে এমনটা শুনে দৌড়ে দরজা খুলে বের হয়। ড্রয়িং রুমে গিয়ে দেখে সেন্স নেই মায়ের। তুই আব্বুকে কল কর। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে রিহানের। বোনের মুখ থেকে এমনটা শুনে দৌড়ে দরজা খুলে বের হয়। ড্রয়িং রুমে গিয়ে দেখে সেন্স নেই মায়ের। তারপর মাকে কোলে করে গাড়িতে বসে। পেছনের সিটে মায়ের মাথা কোলে নিয়ে বসে আছে রিফা আর কান্না করছে। বারান্দায় সবাই মিলে অপেক্ষা করছে ডাক্তার আসার। রিফার কান্না কোনোভাবেই থামছে না। রিহান মাথা নুয়ে বসে আছে, আর ওর আব্বুও মন খারাপ করে বসে আছেন, আর একটু পর পর চোখের পানি মুছছেন। ছোট থেকে আজ অব্দি বাবা মায়ের মধ্যে ভালোবাসা ছাড়া কোনো ঝগড়াই দেখেনি। সব সময় একে অপরের পরিপূরক হয়ে পাশে রয়ে গেছে। আজকে প্রথমবার তাদের খানিকটা দূরত্ব, চোখ দিয়ে পানি সব মিলিয়ে বুকটা ফেটে যাচ্ছে রিহানের। সবটাই বোধহয় ওর অন্যায়ের ফল। এর মধ্যে কয়েকবার নীরুকে কল করেছে রিহান, কিন্তু ফোন সুইচ অফ। নীরুর মায়ের ফোন অন থাকলেও রিসিভ হয়নি। আসলে রোগী স্ট্রোক করেছেন, জ্ঞান ফিরে আসেনি, তবে ফিরে আসবে। কিন্তু কিন্তু কি? প্যারালাইজড হয়ে গেছে, এক হাত এক পা। তবে বিশ্রাম, কিন্তু মানসিকভাবে সুস্থ আর পুরোপুরি যত্ন পেলে ঠিক হয়ে যাবে আশা করি। এতে খানিকটা সময় লাগবে। এবার রিহানের আব্বু কান্না করতে করতে বসে পড়েন। রিহান বাবার দিকে তাকিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে ডাক্তারের সাথে কথা বলে শেষ করে নেন। রিহান বাবার কাঁধে হাত রেখে বসে বলে, তোমার মতো মানুষ ভেঙে পড়ে, শক্ত হতে হবে আব্বু। আমরা যে পুরুষ মানুষ, সবাই মিলে আম্মুকে সুস্থ করে ফেলবো। তারপর নিশা এগিয়ে আসতেই বাবা আর বোনকে জড়িয়ে ধরে। ছোটবেলায় বাবা মা যেমন আদর করে সন্তানকে আগলে রাখেন, ঠিক তেমনই বাবা মা বৃদ্ধ হলে, সন্তান বড় হলে বাবা মাকে আগলে রাখতে হয়। নীরুরা বাসায় আসার পর থেকে 3 দিন চলে যায় বাসা গোছাতে। তারপর 3 দিন চলে যায় কলেজে ভর্তি সংক্রান্ত কাজে। অবশেষে নীরুকে সেকেন্ড ইয়ারে ভর্তি করে, তবে আগামীতে এইচএসসি দিতে হবে। আর নিশাকেও স্কুলে ভর্তি করা হয়। সব গুছিয়ে 1 সপ্তাহ পরে নীরুর আম্মু মেয়েদেরকে রেখে চলে আসেন বোনের বাসায়। ওপর মহল থেকে কাগজপত্র ঠিক করে তারপর ট্রান্সফার অ্যাপ্লিকেশন ওকে হবে। আপাতত মিলিয়ে এবং মানিয়ে নিতে হবে সবটা। বোনের বাসা থেকে স্কুল চালিয়ে নেবে, ফাঁকে ফাঁকে মেয়েদের ওখানেও যাবে। 2 দিন যাবত একটা নাম্বার ফোন করছে, ভয়ে রিসিভও করছে না। নীরুর ভয়ে এতদিন আরও রিসিভ করেনি, তবে আজকে সমস্যা নেই, তাই রিসিভ করে। ওয়ালাইকুম আসসালাম। আমি রিহান আন্টি, ভালো আছো? কোথায় তোমরা? মিতা চোখের চশমাটা ঠিক করে বলে, রিহান? আম্মু অসুস্থ আন্টি। কথাটা বলার সাথে সাথে দুপাশ থেকে নীরবতা। কোথায় তোমরা? হসপিটাল নাকি বাড়িতে? আমি স্কুল শেষে আসবো। বাসাতে আজকে আনা হয়েছে, তুমি বরং এসে দেখে যাও। তারপর কথা শেষ করে কল কেটে দেয়। ফ্লাইট তো ক্যান্সেল হয়ে গেল, এখন কি করবা? এইচএসসি শেষ করে যেতে চাই, তারপর গ্রাজুয়েশন শেষ করে দেশে এসে মাস্টার শেষ করব। চাকরি বা ব্যবসা যে কোনো একটা স্থায়ী করে নেব। জোর করবো না, তুমি যা ভালো বুঝো। চাইলে এসএসসি শেষ করেও আমার ব্যবসায় যোগ দিতে পারো। এমনিতেই আমার শরীরের পক্ষে এত ধকল নেওয়া সম্ভব হচ্ছে না। সময় তো আছে, দেখি কি করা যায়। আর আমার দেখাশোনা তো করতে হবে। রিফা ছোট মানুষ, সবটা সামলাতে পারবে না। এদিকে নীরু আর নিশা পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। নীরুর অবশ্য তেমন চাপ নেই, তবে নিশার চাপ বেড়েছে। নীরু বাসাটা খুব সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। নিজেদের বাড়ির মতো না হলেও খুব সুন্দর বাসাটা। 3টে রুম, মস্ত বড় বেলকনি আর রান্নাঘর, ড্রয়িং রুম সব আছে। বাসার সামনেও ছোট একটা বাগান। মামাও নতুন বাড়ি দেখছেন কিনবে বলে। বাবার পেনশনের টাকা আর বাড়ি বিক্রি করার চাচার দেওয়া টাকা, মায়ের কিছু জমানো টাকা সব মিলে নিজেদের একটা বাসস্থানের প্রয়োজন আছে, আর হয়েও যাবে সহজেই। কি করছো আমি? ভীষণ ব্যস্ত, সারাদিন একটা কলও করনি। স্কুল থেকে ফিরে আসিনি, মিটিং হচ্ছে, বাসায় গিয়ে কল করব। তারপর কোনো রকম কল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করেন মিতা। কলিং বেলে চাপ দিতে লিফা দরজা খুলে দেয়। তারপর
রিফার সাথে ওর আম্মু রুমে চলে যায়। রিহান ও আব্বু ওখানেই আছে। রিহান সালাম দিয়ে এগিয়ে এসে বসতে পারে। রিহানের আম্মুর দিকে তাকিয়ে কান্না করে দেয় মিতা। রিহানের আম্মু চুপচাপ মলিন মুখ করে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তুমি এসেছো মিতা? এত কিছু হয়ে গেল, আমরা একসাথে কথা বলে মিটমাট করতে পারলাম না। সবকিছু হাতের বাহিরে ছিল ভাইজান। আপনি তো জানেন নীরুর চাচা চাচিরা কেমন। ছোট্ট একটা ঘটনার পর এসব হয়ে গেল। রিহান মাথা নুয়ে ফেলে। ভীষণ খারাপ লাগছে। কোনো রকম একটা অজুহাত দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি জানি রিহান যা করেছে অন্যায়, তবে রিহান বুঝতে পেরেছে ও ভুল করেছে, আর ভুল পথটা জোর করে বের করে দিয়েছে নীরব। তারপর পুরো ঘটনা খুলে বলে। যা ভাগ্যে ছিল তাই হয়েছে। তবে আমার মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে। সহজ সরল মেয়ে আমার সত্যিই কিন্তু রিহানকে ভালোবেসেছে। আমি সেই শুরু থেকেই খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম। তবে খুশি হয়েছি যেহেতু আমরা এটাই চাচ্ছিলাম, ওদের বিয়ে দিতে। তারপর বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, নীরুর আব্বু ভীষণ শখ ছিল রিহান তার মেয়ের জামাই হবে। তারপর এত জটিল কিছু হয়ে গেল, আর আমার মেয়ের ক্যারিয়ারও নষ্ট হওয়ার পথে। সব মিলিয়ে খানিকটা ধকল যাচ্ছে। তাছাড়া সম্মান তো আর কিনতে পাওয়া যায় না। রিহানের আম্মু আস্তে আস্তে অস্পষ্ট স্বরে হাত তুলে মাপ চায়, সাথে রিহানের আব্বু। রিফা এগিয়ে এসে আন্টিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এর মধ্যে রিহান রুমে প্রবেশ করতেই ওর আব্বু বলে, বসো রিহান, তোমার সামনেই সবটা বলতে চাই। বাচ্চা একজন মানুষের ভীষণ প্রয়োজন, আর রিফার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়। তাই আমি আর তোমার বান্ধবী ভাবছি নীরু আর রিহানের বিয়েটা দিয়ে দিতে। মিতা কিছু বলতে গেলেই হাত দিয়ে থামিয়ে বলে, যেহেতু সেই ছোটবেলায় আমরা ঠিক করে রেখেছি। রিহান অবাক হয়ে কথাগুলো শোনে। ছোটবেলায় ওদের বিয়ে ঠিক করে রেখেছে সত্যি? মনে মনে এসব প্রশ্ন করে রিহান। মাফ করবেন ভাইজান, এটা কখনোই সম্ভব না। নীরুর সামনে এই প্রস্তাব আমি কখনোই রাখতে পারবো না। আমি আমার মেয়ের সামনে ছোট হয়ে যাব, প্লিজ। আমি ওকে রাজি করাতে পারবো আন্টি। গত 1 বছর ওকে মোটামুটি ভালোভাবে চেনা হয়েছে আমার। তাও রাজি হবে না। আর তুমি যে অন্যায়টা করেছো। আর কিছু বলতে পারেনি মিতা। দৌড়ে এসে পায়ের কাছে বসে পড়ে রিহান, মাথা নুয়ে বসে। তোমার মেয়েকে সত্যি আমিও ভালোবাসি। যা করেছে ভুল দেখানোর জন্য করেছে আন্টি। আমি আমার জীবনে ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য হলে ওকে চাই, না হলে এত অনুশোচনা আর অপরাধ বোধ আমাকে বাঁচতে দিবে না। সেদিন আমারও খুব কষ্ট হয়েছে। আমি এরপর আর ভালো থাকছি না। প্লিজ আন্টি, আমাকে একটা সুযোগ দাও। মিতা হাত দিয়ে রিহানকে দাঁড় করিয়ে বলে, আমি সিদ্ধান্ত নিতে পারবো না। সবকিছুর দায়িত্ব শুধু তোমার। দেখো রাজি করাতে পারো কিনা। তারপর রিহানের মায়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলে, আসছি, ভালো থাকিস। এখানে ভালো লাগে না আপু, চলো না আমরা আমাদের শহরে চলে যাই, ওখানে বাসা নিয়ে থাকি। এই শহর নিষিদ্ধ নিশা। এই শহরে তোর বোন কলঙ্কিত ছাড়া কিচ্ছু নয়। যেখানে তোর সম্মান রাখতে পারেনি তোর বোন, সেজন্য আমি ভীষণ লজ্জিত। কথাগুলো বলে বোনকে জড়িয়ে ধরে নীরু চুপচাপ কান্না করতে থাকে। থাকো, আমরা তো জানি তুমি কেমন। আমরা আমাদের মতো আমাদের রাজ্যে রাজকন্যা হয়ে থাকবো। বাবা ছাড়া মেয়েরা রাজকন্যা হয় না, তার প্রমাণ চাচারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এর মধ্যেই কল বাজতে রিসিভ করে নীরু। তারপর কতক্ষণ মায়ের সাথে আড্ডা দেয় দুই বোন মিলে। একটা কথা বলি নীরু, আগেই বলি, রাগ করবি না। বল। আমি অনেক চেষ্টা করছি। 2 বছর আগে ট্রান্সফার করা সম্ভব না। তোরা বরং এই শহরে চলে যা। তোর আঙ্কেল বলছেন পরীক্ষাটা দিয়ে দিতে। অযথা 1 বছরে নিচে পড়ার দরকার কি? ভালো লাগে না ওইখানটাতে। মানুষগুলো খুবই বিরক্তকর, দম বন্ধ হয়ে আসে। এই শহরটাতে তোমার মেয়ে কলঙ্কিত। আম্মু, তুমি তো জানো তুমি কেমন। নিজের কাছে নিজে শুদ্ধ থাকাটাই আসল। পৃথিবীতে সব মানুষকে খুশি করতে এবং কথা গায়ে মারতে আসো না। আর সবাই তো একজনকেই ভালোবাসে না মা। নিজের জন্য বেঁচে থাকা, মানিয়ে মেনে নেওয়া ও একটা সুস্থ এবং সুন্দর যুদ্ধ। তারপর অনেক কিছু বুঝিয়ে কল কেটে যায় নীরুর আম্মু। 2 মাস পরেই পরীক্ষা, যার সিদ্ধান্ত নেওয়ার এখনই নিতে হবে। এদিকে
রিহান নীরুর আম্মুর থেকে নীরুর নতুন সিমের নাম্বারটা নিয়ে নেয়। তবে সাহস নিয়ে আর সেদিন ফোন কিংবা মেসেজ করেনি। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। নীরুর মা নীরুকে রিকোয়েস্ট করে রাজি করায় পরীক্ষা দিতে। অনেক বোঝানোর পর রিহানদের কলেজ থেকে পরীক্ষা দিতে রাজি হয়। শুধু পরীক্ষা দেবে, ক্লাস বা কলেজে যাবে না। যেহেতু পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হয়, এতে অতটাও সমস্যা হবে না। একটা কথা বলার ছিল নীরু, তবে তুমি যা সিদ্ধান্ত নিবা তাই হবে। নীরু হাতের কাজ করতে করতে বলে, বলো। রিহানের আব্বু রিকোয়েস্ট করছে তোকে রিহানের সাথে বিয়ে দিতে। বিয়ের বয়স কি তোমার বান্ধবীর ছেলের আর আমার অনেক বেশি পেরিয়ে গেছে? দুই পরিবারের মানুষ শিক্ষিত, আর শিক্ষিত হয়ে কিভাবে বাল্যবিবাহ দিতে চাচ্ছ? তাছাড়া আমি যাকে তাকে বিয়ে করতে ইচ্ছুক নই। বড় করে শ্বাস ছেড়ে বলে, জোর করে কিছু হয় আম্মু? রিহানও চাচ্ছে। কথা বলার সময় রিহান উপস্থিত ছিল, আমার কাছে মাপ চেয়েছে। তারপর তুমি খুশি হয়ে মাফ করে দিয়ে আমায় তুলে নিতে প্রস্তুত হয়ে গেছো? তোর আন্টি ভীষণ অসুস্থ নীরু, ওনাকে দেখার জন্য বাসায় মানুষের দরকার। 1 হাত পা প্যারালাইজড হয়ে গেছে। তাই বলে মানুষ বলতে ছোট দুজন মানুষকে বিয়ে দিয়ে দেওয়া? আমি আন্টিকে ভীষণ ভালোবাসি, তবে খানিকটা থেমে অনেক কষ্টে বলে, রিহানকে না। এরপর আর পায়নি, সোজা দৌড়ে রুমে চলে আসে। রিহান এখন বাসা থেকে বের হয় না। কলেজে নীরুর নামে যে মিথ্যা ভিডিও বানানো হয়েছে তা স্বীকার করে এসেছে। নীরবের সাথে শত্রুতা বেড়েছে। রিফাত আমান মাঝে মধ্যেই বলে আর রিহান শোনে। নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করে। বাসায় এমনিতেই আম্মু অসুস্থ, মন মেজাজ ভালো না। একটা নার্স ঠিক করে রেখেছে 24 ঘন্টা দেখাশোনা করেন। রিহান নিরুপমার নাম্বারে নতুন সিম দিয়ে অনেকগুলো মেসেজ করে, কিন্তু রিপ্লাই আসেনি। 2 দিন চেষ্টা করে 3 দিনের দিন রিহান মেসেজ পাঠায়, রিহান তোমাকে ব্যবহার করেছে নাকি তুমি ব্যবহার করেছো? নীরু রং নাম্বার থেকে মেসেজ আসলে নজরে রাখে, কিন্তু রিপ্লাই করেনি। আজকে এমন মেসেজ দেখে রিপ্লাই করেন, কে আপনি? আমার আর রিহানের সম্পর্কে কথা বলার অধিকার কে দিয়েছে? সত্যিটাই স্বীকার করুন মিস নীরু। আমরা কেউ কাউকে ব্যবহার করিনি। নিয়তি আমাদেরকে ছিটকে আলাদা করে দিয়েছে। তবে অভিযোগ নেই আমার তরফ থেকে। অভিমান বেড়েছে নিজের প্রতি, অনুভূতির প্রতি, কারণ আমার অনুভূতিগুলো স্বস্তি দিতে পারিনি। ভালোবাসা বোঝা অনেক কঠিন, একসাথে অনেকজনকে যায় না। আমি শিওর আপনি কোনো ফাজিল আর খারাপ লোক, এর জন্য এত বাজে চিন্তা থেকে বাজে প্রশ্ন করছেন। আর শুনুন, আমি আর রিহান এক নেই, সুতরাং আমাকে এসব জিজ্ঞাসা করবেন না। ভালো থাকুন, আর বেশি বেশি প্রেমে পড়ে অনেকজনকে একসাথে ভালোবাসুন। টাটা। বলেই ব্লক লিস্টে ফেলে রাখে নাম্বারটা। তারপর বসে বসে একা একা ইচ্ছে মতো গালাগালি করে। আমরা কবে যাচ্ছি আম্মু? সামনের সপ্তাহে। তোমার খালু একটা বাসা দেখেছে, ফ্ল্যাটটা আমারও ভীষণ পছন্দ হয়েছে। দেখি কনফার্ম করতে পারি কিনা। তবে কিছু লোনও বোধহয় নেওয়া হতে পারে। হোক, তাও একটা নিজেদের বাড়ি হোক আম্মু, যেখানে আমরা 3 জনের সংসার সাজাবো, রাজ্য ভর্তির সুখ নিয়ে বেঁচে থাকবো। সুখের থেকেও স্বস্তি জরুরি আম্মু। টাকা পয়সা, চেহারা, স্বাস্থ্যের থেকেও যেমন জরুরি সুস্থ থাকা, বেঁচে থাকা। তারপর দেখতে দেখতে 2 মাস পেরিয়ে যায়। নীরুদের একটা বাড়ি হয়। সামনের সপ্তাহে পরীক্ষা। নীরুর আম্মু দিয়ে আঙ্কেলের থেকে দরকারি কাগজপত্র সব এনে দেয়। এই 2 মাস মোবাইল ফোন থেকে পুরোপুরি দূরে ছিল নীরু। রিফা আর আন্টি আঙ্কেলের সাথে এখন মাঝে মধ্যে কথা হয়। রিহানের আম্মু আগের থেকে খানিকটা সুস্থ, তবে হাঁটতে বসতে পারে না একা একা। আম্মু চলো না, আজকে ফুচকা খেতে যাই। সামনের সপ্তাহে পরীক্ষা, এসব চলবে না নিশা। অবসরে অনেক খাওয়াবো, কেমন? প্লিজ, আজকে তোকে নিয়ে খাবো বলে স্কুলেও খাইনি। নীরু ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, কোথায় গিয়ে খাবি? পার্কে, অনেক সুন্দর, এখন একটু ঘুরতেও পারবো। আচ্ছা, জাস্ট 5 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নেবে। এত সাজগোজের সময় কিন্তু দেব না। আমি তোদের নানুর বাসা যাচ্ছি, ফিরতে রাত হবে। দুজনে ফিরে এসে পড়তে বসো। কিছু কাগজপত্রের ঝামেলা ঠিক করতে হবে, জমি সংক্রান্ত। তাড়াতাড়ি চলে এসেছো। তারপর রেডি হয়ে 2 বোন মিলে বেরিয়ে পড়ে। 2 মাস পর নিজের শহরে ঘুরতে বেরিয়েছে। নিজেদের শহর হলেও ওদের নতুন বাড়িটা নিজের এলাকায় না। এখান থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগবে বাবা চাচাদের বাড়ি যেতে। কলেজও অনেক দূর, তবে ফাইনাল পরীক্ষা দেওয়া হবে যেই কলেজে গিয়ে ওটা ওদের বাসা থেকে কাছে।
দুই বোন মিলে রিকশায় করে খোলা বাতাস খেতে খেতে ঘুরে চারপাশটা ভালো করে দেখা হয়নি জায়গাটা ভীষণ সুন্দর। নিজের বাড়ির পর এই জায়গাটাও সুন্দরভাবে মনে ধরেছে। তোমার তো পরীক্ষা পরে, চলো না লম্বা ছুটির একটা ঘুরতে বের হই। কক্সবাজার, রাঙামাটি, সিলেট সব কিছু একসাথে। একদম না, ঘুরবি পড়াশোনা শেষ করে বিয়ের পর। বরের সাথে পুরো দেশ আর সামর্থ্য থাকলে পুরো পৃথিবী ঘুরবি। তাহলে এখনই বিয়ে দিয়ে দাও। বলেই হাহা করে হেসে দেয়। নিরু মাথায় গাঁটটি মেরে বলে, ফাজিল, আজকে আমাকে বাসায় নিয়ে গিয়ে বলছি দাঁড়া। এদিকে রিফাকে নিয়ে মার্কেটে এসেছিল রিহান। অনেকদিন পর বোনের আর আম্মুর রিকোয়েস্টে দুই ভাই বোন বের হয়। সচরাচর সবসময় কেনাকাটাগুলো এখান থেকেই করে রিহান। কেনাকাটা শেষ হলে গাড়িতে রেখে দুজনে পার্কে আসে। ছোটবেলায় আব্বু আম্মু আর নিরুর পরিবার শিশু পার্কে ঘুরতে যেত। নিরু বেশি মিশত না, কারণ রিহান মারামারি করত বেশি। হাঁটাহাঁটির সময় এক পর্যায়ে নিরু আর নিশাকে চোখে পড়ে রিহানের। একটা বাইরে থাকা টেবিলের সামনে বসে আছে দুই বোন। দেখেই বোঝা যাচ্ছে দুজনে খোঁজ গল্প করছে। রিহান রিফাকে নিয়ে সোজা সামনে গিয়ে দাঁড়ায় ওদের। নিশা, আচমকা রিহানের কণ্ঠ শুনে ভয় পেয়ে যায় নিরু। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়, মুখে মাস্কটা ঠিক করে খানিকটা পিছিয়ে যায়। রিফা এগিয়ে গেলে হাসি মুখে ওর সাথে কথা বলে। তারপর নিশাকে উদ্দেশ্য করে বলে, আমি সামনে যাচ্ছি, তুই চলে আসিস। রিফা কিছু বলতে গেলে সুযোগ দেয়নি। এক্সকিউজ মি, তোমরা একটু বসো, আমি আসছি। বলে দৌড় দিয়ে গিয়ে নিরুর সামনে দাঁড়িয়ে পথ আটকায়। নিরুর চোখ নিচে নামিয়ে এগিয়ে যেতে নিলেই রিহান দু হাত ছড়িয়ে আটকায়। আমার দিকে চোখ তুলে তাকাও নিরু, প্লিজ। কেমন আছো? জি ভালো আছি, পটটা ছাড়ুন, যেতে হবে। নিরু এবার চোখ তুলে তাকায়। হাত পা কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় বলে, কোনো সুদর্শন আর বড়লোক মানুষকে তুমি বলার অধিকার অসুন্দর আর কুৎসিত মানুষের থাকে না, আর সব মানুষ বারবার ভুল করে না। কথাগুলো বলতে বলতেই চোখগুলো টলমল করে ওঠে, যা রিহানের চোখ এড়ায়নি। ভালোবাসো না আমায়? নিরু অন্যদিকে মুখ করে খানিকটা সময় নিয়ে বলে, না। রিহান হাসতে হাসতে নিজের ইমোশন কন্ট্রোল করে বলে, সেটা তোমার চোখেই বলে দিচ্ছে। জীবনে এটাও একটা প্রাপ্তি। কোনো নারী আমার কথা মনে করলে চোখ ভেজে আসে, সমুদ্র বয়ে চলে চোখের পাতায়। নিরু নিস্তুপ। আমি ভুল করেছি, ভুল চলেছি, তবে মিথ্যে ভালোবাসিনি। তোমার প্রতি আমার করা অন্যায়টা যেমন সত্যি, তেমনি ভালোবাসাটাও সত্যি। অনুভূতিগুলোকে এখন বড্ড মিস করে নিরু, প্লিজ ফিরে আসো। রিহানের কথা শুনে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কোনোরকম মুছে রিহানের দিকে তাকায়। 1 মিনিট রিহানের চোখে চোখ রেখে তাকিয়ে হঠাৎ দৌড়ে চলে যায় নিশার কাছে। বোনের হাত ধরে টেনে তাড়াতাড়ি করে রিকশায় উঠে বসে। কিছু বলেছে ভাইয়া? নিরু নিশার দিকে তাকিয়ে চোখ রাঙায়। ভয়ে আর কিছু বলেনি নিশা। বোনের অভিমান সম্পর্কে ধারণা আছে ওর। এদিকে মিতা ভাইয়ের সাথে দরকারি কাজ শেষ করে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো স্কুল থেকে তাদের বাড়ির পাশে এক কলিগের থেকে শুনতে পায় নীরব নিরুর বড়সড় একটা ক্ষতির জন্য উঠে পড়ে লেগেছে। আব্বু, তোমরা প্লিজ পরীক্ষার পরে আমার আর নিরুর বিয়ের ব্যবস্থা করো, সেটা যেভাবেই হোক। তবে বিয়ের পরের দিনে আমি বিদেশ চলে যাব। আমি নিরুকে সময় দিতে চাই। আমার বিশ্বাস নিরু আবার আগের রূপে ফিরে আসবে। মনে মনে বলে, আমার নামে লিখে তারপর দূরত্ব রাখলে আমার অভাবে আমার কাছে ছুটে আসবে। আমি বিশ্বাস করি শক্ত করে জড়িয়ে ধরলে আর অভিমান জড়িয়ে রাখবে না। আমি আবার ওই যোগ্য সম্মান ভালোবাসে ফিরিয়ে দেব। এর আগে আমার বানিয়ে নেওয়া ভীষণ জরুরি। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, বলে, তোমার চোখ দেখে আমি সবই বুঝতে পারি বোকা নিরু। তোমার সব থেকে শক্তিশালী অভ্যাস হলো নিশ্চুপ থাকা। তুমি নিজেকে খুব সহজে আড়ালে রাখতে পারো, নৈশব্দে চলে যেতে পারো সবার জীবন থেকে। তর্ক এবং ঝামেলা এবং অতিরিক্ত শব্দ উচ্চে মেজাজ যে তোমার অভিধানে নেই। তোমাকে তোমার হৃদয়ে চেনা আমার হয়ে গেছে প্রিয়তমা। নিরু আপুই কিন্তু তোমার যোগ্য এবং এইবারের যোগ্য। তাড়াতাড়ি করে আমার কাছে এনে দাও তো ভাইয়া। রিহান বোনের মাথায় গাঁটটি মেরে বলে, বিয়ে করিয়ে ভাইকে বোঝারা রাখার ধান্দা না? রিফা দাঁতকে নিয়ে হাসতে হাসতে বলে, রাতে তোমার বউ তোমার কাছেই থাকবে। তারপর হাসতে হাসতে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। মিস নিরুপমা, আপনাকে আমি মিসেস রিহান খুব শীঘ্রই বানাবো। কথাটা বলেই বাঁকা হাসে। নীরবের প্রতিশোধের নেশা আরো বেড়ে গেছে, কারণ রিহা নীরবের আসল রূপ সবাইকে বলে দিয়েছে।
এখন শুধু সুযোগ খুঁজছে কিভাবে ফাঁদে ফেলা যায়। এখন রিহানদের বন্ধু কারোর সাথে মিশে না নীরব। আলাদা একটা টিম ওরা তৈরি করে নিয়েছে, তবে পড়াশোনার আশেপাশেও নেই। নীরুদের সাথে বাড়ি ছেড়ে চলে আসার পর কারোর সাথে যোগাযোগ হয়নি, এমনকি এই শহরে যে ওরা আছে তা ওদের চাচারা জানেনও না। পরীক্ষা দিয়ে সোজা বাসায় চলে আসবা এবং নীরবকে যথাসম্ভব এড়িয়ে চলবা। কখন কি করে বসে বলা যায় না। রিহানকে দিয়ে কত বাজে একটা কাজ করালো। রিহান ছোট বাচ্চা নয়, মানছি নীরব ভাইয়া খারাপ, তবে তোমার আদরের বান্ধবীর ছেলেকে আমি ভালো বলতে চাই না, সরি। কম বোঝার চেষ্টা করিস, বড়দের থেকে বেশি বুঝতে নেই। বাদ দাও না আম্মু, পরীক্ষা দিতে বের হব, এসবে আমার অস্বস্তি হয়, ভালো লাগে না। মিতা কিছু বলেনি। মেয়েকে তৈরি হতে বলে চলে যায় ভাত আনতে। প্রথম দিন সাথে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে স্কুলেও দরকারি মিটিং আছে। চলো, তোমাকে প্রথম দিন পরীক্ষায় আমি নিয়ে যাই, বাবার দায়িত্ব আমি না হয় পালন করে দিই। নীরু খাবার মুখে নিয়ে অস্পষ্ট স্বরে বলে, বাচ্চা মানুষ বাবার দায়িত্ব পালন করতে আসছে, পরে দেখা গেছে পরীক্ষা বাদ দিয়ে আমার তোকে খুঁজতে বের হতে হবে। চুপচাপ স্কুলে যা আর মনে মনে আমার জন্য দোয়া দরুদ পড়। নিশা মুখ ভেঙচি কেটে বলে, আমারও তো সময় নেই, আমি নিজের জন্য দোয়া দরুদ পড়বো। তারপর নীরু হেসে উঠতেই চলে যায় নিশা। নীলা নীরুকে কয়েকবার কল করে না পেলে ওর মায়ের নাম্বারে কল করে জিজ্ঞেস করে বের হয়েছে কিনা। নীলা প্রায় পৌঁছে গেছে, আসছি। তারপর মায়ের থেকে দোয়া আর বিদায় নিয়ে বের হয়ে যায়। যেখানে পরীক্ষা হবে ওই কলেজ গতকালকে মায়ের সাথে দেখে এসেছে। তোমার আম্মুকে ডাক্তার দেখিয়ে সেন্টারে যাব, ভালো করে মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিও। আচ্ছা। বলে মায়ের থেকে বিদায় নিয়ে মায়ের গালে একটা চুমুকে বের হয়ে যায়। বাসার গাড়ি নিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আব্বু বারণ করায় নেয়নি। পরীক্ষা দিতে যাবে, এখানে এত বড়লোকি ভাবে দরকার কি, আর কথা বাড়ায়নি। একটা রিক্সা নিয়ে চলে যায় স্টেশনে। ওখান থেকে বন্ধুদের নিয়ে চলে যায় কলেজে। নীরব রিহানকে শুনিয়ে শুনিয়ে বলে, একটা লুজারকে খুব সুন্দর করে নিজের মতো নাচা দাও শালা। কথাটা একদম রিহানের কানে পৌঁছে যায়। রাগে তেড়ে আসে রিহান। রিফাত আটকে দেয়। পরীক্ষায় এসে এসবে জড়ানো ঠিক হবে না। কোনো রকম নিজেকে কন্ট্রোল করে। তারপর সবাইকে রেখে নিজের সিট খুঁজতে চলে যায়। নীরু নীলার সাথে খুঁজে নিজেদের সিট বের করে। বরাবরের মতোই ওদের দুই বান্ধবীর সিট আলাদা রুমেই পড়ে। কখনো পাশাপাশি কিংবা এক রুমে বসে ওদের পরীক্ষা দেওয়া হয়নি। এই আফসোস বোধ হয় থেকেই যাবে। কতক্ষণ দুজনে আড্ডা দিয়ে তারপর যার যার রুমে গিয়ে বসে। নীরু চুপচাপ বসে আছে। কলেজ ড্রেস আর হিজাব, চোখে চশমা, মুখের মাস্কটা খুলে রেখেছে। বেশিক্ষণ মাস্ক পরে থাকতে পারে না নীরু, কারণ চশমাটা ঘোলাটে হয়ে যায়। পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট পর নীরুর চোখ যায় পাশের বেঞ্চে। পাশাপাশি টেবিলে বসে পরীক্ষা দিচ্ছে রিহান। এতক্ষণ তো মাথায়ও আসেনি। নীরু আর রিহান চোখাচোখি হতে চোখ ফিরিয়ে নেয় নীরু। মনে মনে ভাবে, তবে কি এতক্ষণ আমায় দেখছিল রিহান? না হলে আমায় দেখিয়ে বা মুস্কি হাসি দিবে কেন? পুরো অস্থির হয়ে যায় নীরু। নিজেকে স্বাভাবিক করে মনোযোগ দেয় খাতায়। তারপর আর কোথাও তাকায়নি। রিহান বসা ছিল আগে, তবে নীরু আসার সময় দেখতে পায়। আর এই মেয়ে বেঞ্চে বসে অন্য কোথাও তাকায়নি, ফলে রিহানকে দেখতে পায়নি। রিহান এতক্ষণ বসে দেখছিল এই অতি সাধারণ আর সহজ মেয়ে বসে কি করছিল। চারপাশে এত মেয়ে, তবে একটাও নীরুর মতো এত সাধারণ নয়। কিন্তু নীরুকে সাধারণেই বেস্ট লাগে, মায়াবী লাগে, সহজে একদম মনে বসে যাওয়ার মতন মায়াবতী। আসার সময় মেয়েকে নিয়ে না আসতে পারলেও পরীক্ষা শেষ হওয়ার 20 মিনিট আগেই এসে বসে থাকে। নীরু পরীক্ষা শেষ করে বের হলেই সামনে গিয়ে দাঁড়ায় রিহান। একটা টিস্যু এগিয়ে দিয়ে বলে, ক্লান্ত লাগছে ভীষণ, মুখটা মুছে নাও। খানিকটা দূরে থেকে টিস করে নীরব বলে, আরে পুরনো প্রেম জেগে উঠল। ভ্রু কুচকে মাস্কটা পরে ডান পাশে তাকায় নীরু। মুহূর্তেই নরম হয়ে রিহানের দিকে তাকিয়ে বলে, এড়িয়ে চলা এবং শান্ত থাকা একজন ভালো মানুষের বৈশিষ্ট্য। সবাইকে সবার কথাকে মনে রাখতে এবং শুনতে নেই। তারপর চুপচাপ চলে যায়। এই কথা বলার কারণ হলো নীরু জানে ও চলে যেতেই রিহান তেড়ে যাবে নীরবের দিকে। তাই ঠান্ডা মাথায় একটা সুন্দর কথা বলে চলে গেল। রিহান বুকে হাত দিয়ে নীরুর দিকে তাকিয়ে মুস্কি হাসে। নীরুর এই রাগ আর নরম স্বভাবটা যেন তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হঠাৎ জড়িয়ে নেবে, কিন্তু ফেস পর্যন্তই, মুখ দিয়ে উচ্চারণ করার আগে নরম হয়ে যায়।
এটা ইদানিং বেশি মিস করে রিহান। মিতা মেয়েকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কেমন হলো পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু শুরুতে তোমার বান্ধবীর ছেলেকে পাশের সিটে দেখতে পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। কেন আন্টি? আমি কি পরীক্ষার সেন্টারে এসে তোমার মেয়েকে মারতাম নাকি? রিহানের এমন কথায় পেছনে তাকায় নিরু। তবে এরপর আর দাঁড়ায়নি, চলে যায় সামনের নীলার সাথে। ভালো হয়েছে তো? আলহামদুলিল্লাহ। তবে তোমার মেয়ের থেকে ভালো নয়। ছেলে মানুষকে থাকতে উপরে, কিন্তু তোমার মেয়ে দেখছি সবসময় আমার পিছনে রেখে দেবে। অবশ্যই সুন্দরী বউ পেলে পিছনে থাকতেও আমি রাজি। কথাটা বলে মাথা চুলকাতে থাকে রিহান। তোদের দুজনকে নিয়েই তো আমার যত চিন্তা। রিহান আর মিতা দুজনেই হেসে ওঠে একসাথে। তারপর এভাবেই পরীক্ষাটা দেখতে দেখতে শেষ হয়ে যায়। আজকে শেষ পরীক্ষা। একটু আগে এসেছে নীলা আর নীরু। এসে কলেজের বকুল গাছটার নিচে বসে। এর মধ্যেই কলেজের কয়েকজন ক্লাসমেট এগিয়ে এসে নীরুর থেকে ক্ষমা চায়। নীরু আচমকা ওদের ক্ষমা চাওয়ার কারণটা বুঝতে পারেনি। সত্যি সরি গো, তোমায় আমরা ভুল বুঝেছিলাম, কিন্তু রিহান নিজের মুখে সবাইকে ডেকে সত্যিটা বলেছে। তোমার মতো মানুষকে খারাপ ভাবা না জেনে তোমাদের অনেক অন্যায় হয়েছে, প্লিজ আমাদের মাফ করে দিও। নীরু খানিকটা অবাক হলেও প্রকাশ না করে বলে, তোমাদের দোষ নেই হয়তো, আমার জীবনে এতটুকু অসম্মান লেখা ছিল। তারপর টুকটাক কথা বলে চলে আসে। এরপর নীলার থেকে পুরো কাহিনী শুনে নীরু কষ্ট পাবে বলে এরপর আর রিহানের কথা তোলেনি নীলা। নীরু খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চারপাশটা একটু সহজ হয়। নিরুপমা, পরীক্ষা শেষ হলো, প্লিজ একটু দাঁড়িয়ে। নীরু কথাটা শুনলেও চোখ তুলে ফিরে তাকায়নি, চুপচাপ পরীক্ষা দিতে থাকে। অর্ধেক পরীক্ষা দেওয়ার পর দেখে রিহান প্রশ্ন দেখছে, তবে লিখতে পারছে না, বোধহয় কমন পড়েনি। তারপর নিজ ইচ্ছায় জিজ্ঞেস করে কি হয়েছে। ইশারায় রিহান কয়েকটা প্রশ্ন কমন পড়েনি বলে। তারপর নীরু খাতা তুলে ওকে দেখায়। আজকে চল একটু ঘুরি, চারপাশে নাকি অনেক সুন্দর। আন্টিকে বলে আমাদের বাসায় চলে আসবে, পুরো শহর ঘুরে দেখাবো। আজকে না, আজকে বাসায় চল। মীরা বলছিল আজকে নাকি সামনের পার্কে 3 দিন ব্যাপী মেলা শুরু হয়েছে, চল যাই। রিহান তাদের বন্ধুদের নিয়ে ওদের পিছনে এসে বলে, চলো আমরা নিয়ে যাই। ওদেরটা জানে না কি জানি না, তবে আমার আব্বু আম্মু জানে যে তাদের ছেলে নিরুপমার বডিগার্ড। মিশন চালাচ্ছেন, কিন্তু যার যার মতো আলাদা পথে হাঁটুন না। তা বেশিই তো দেখি। তারপর খানিকটা ঝুঁকে বলে, একটু সাহায্য করতে পারো না আমার বন্ধুকে? নীলা বেশ জোরেই বলে, সরেন, আমি নীরু নই যে চুপচাপ সব শুয়ে যাব এবং ভুলে যাব বা সরে যাব। ভুল আর অন্যায় দুটো, ভুল আর অন্যায় দুটো আমার কাছে এক শব্দ নয়। তারপর রাগে নীলা আগে চলে যায়। কিছুটা এগিয়ে যেতেই হাতে টান পড়ে। চল আমরা মেলায় যাই নীরু, ভীষণ মজা হবে। এর থেকে বেশি ভালো হবে হোটেলে গেলে, সত্যি অনেক মজা হবে, চলো। পেছনে তাকিয়ে নীরবকে দেখে ভয় পেয়ে যায়। নীরুকেও দেখতে পাচ্ছে না, ভয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। এবার মনে হয় কান্নাই করে দেবে নীলা। সাথে টাকাও দিব বোনাস হিসাবে, চলো সুন্দরী। নীরব হাত ধরে টেনে নেওয়ার আগে চোখ বন্ধ করে ফেলে নীলা। হঠাৎ হাতটা আলগা হতে চোখ খুলে দেখে রিফা 2-3টা থাপ্পড় মেরে দিয়েছে অলরেডি। এর মধ্যেই অনেকটা হাতাহাতি হয়ে যায় নীরবের সাথে। রিহান এগিয়ে আসতে কেটে পড়ে নীরব। রিফাত ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় নীলার গালে। রেগে বলে, খুব তো গলা ফাটাতে এবং মুখ খারাপ করতে পারো। কই ছিল এতক্ষণ তোমার মুখ? নাকি নিজেও প্রস্তাব গ্রহণ করে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলে? এবার মাথা নুয়ে কান্না করে দেয় নীলা। এর মধ্যেই নীরু এগিয়ে আসতে জড়িয়ে ধরে কান্না করে দেয় নীলা। নীরু রিহানের আব্বুর সাথে দেখা হয়ে যাওয়ার কথা বলতে বলতে খানিকটা সামনে এগিয়ে গিয়েছিল, আর রিহানরা বকুল গাছটার নিচে বসেছিল। তারপর পুরো ঘটনা আমানের থেকে শুনে নীরু। কষ্ট পাস না, চোখের পানি মুছে দিয়ে বলে, আমাদের দুজনের খুব খারাপ লোকের সাথে পরিচয় হয়, তবে এটাই হয়তো উপরওয়ালা চায়, নয়তো এমন হতো না। কথাটা বলার সময় আর চোখে রিহানের দিকে তাকায় নীরু। রিহান বুঝতে পারে এটা ওকে উদ্দেশ্য করেই নীরু বলেছে। আর একদিন যদি এই মেয়েকে সামনে দেখে মেরে ফেলবো বলে দিলাম। কথাটা বলে রাগে চলে যায়। বাপরে, এই আমি কাকে দেখছি? এটা আমাদের রিফাত তো, হঠাৎ এত রিয়েক্ট করছে কেন? সামথিং সামথিং। তারপর সবাই একসাথে হেসে ওঠে। এরপর আর কারোর সাথে কারো যোগাযোগ হয়নি। নীলার বাসা থেকে বিয়ের জন্য বলছে,
কিন্তু নীলা রাজি হচ্ছে না এখন বিয়ে করতে, তাই বিয়ে দিতে পারছে না। তারপর আবার আজকাল মেসেঞ্জারে প্রচুর কথা হয় রিফাতের সাথে, যদিও কেউ কাউকে প্রপোজ কিংবা মনের কথা বলেনি, তবে ফ্রিভাবে চলছে বন্ধুত্বের থেকেও খানিকটা বেশি কথাবার্তা। নীলা শিওর হতে পারছে না রিফাত সম্পর্কে, রিফাত ওকে চায় নাকি এমনি কথা বলে। এসব চিন্তায় এখন মাথায় ঘুরে। অবসরে দুই বোন মিলে পিকনিক করছে, নিজেরা রান্না করে খাবে আজকে। অবশ্য নীরুর রান্নার হাত ভীষণ ভালো, আর নিশা সাহায্য করে। নীলাকে বলে দিয়েছে নীরু দুপুরে যেন চলে আসে, একসাথে খাবে ওরা। প্রচুর গরম, তারপর আবার আলগা মাটির চুলা। তবে এই বসন্তকালে রোদ হলেও হালকা একটু বাতাস ভীষণ পছন্দ নীরুর। কোমরে ওড়না বেঁধে রান্না করছে, গরমে শরীর মুখ ঘেমে একাকার। পরনে প্লাজো আর ঢোলা কামিজ, আর চুলগুলো খোপা করে আটকে রাখা, একদম অন্যরকম নীরু। তবে নর্মালে বেশি ভালো লাগে নীরুকে। মাঝে মধ্যে নীলা বলে, তোর গঠন চেহারার সাথে নর্মালি মানায়। নীরুও এটাই বিশ্বাস করে, তাই তো কোনো সাজগোজ ওর পছন্দ না, তবে ভীষণ পরিপাটি। রিহানকে নিয়ে নীরুদের বাসায় ওর আব্বু আর রিফা এসেছে, যদিও মিতা জানে যে ওরা আসবে। রিহানের আব্বুও আগের থেকে খানিকটা সুস্থ, তবে একলা অতটাও হাঁটাহাঁটি করতে পারে না। রিহান আর রিফা এসে শুনতে পায় দুই বোন ছাদে আছে, তাই চলে আসে। আর রিহানের আব্বু ড্রয়িং রুমে বসে কথা বলে। রিফা তাড়াতাড়ি করে ডাক দিয়ে ছাদে প্রবেশ করতে নিলেই হাত দিয়ে মুখ চেপে ধরে রিহান ফিসফিস করে বলে, চুপ, দেখি এ দুই পাগল কি করে। রিফা আর কিছু বলেনি। নীরু আর নিশা হাসাহাসি করছে আর রান্না করছে। তুমি কি জানো আপু, তোমায় এখন পুরো ভূতনির মতো লাগছে। হয়েছে, আমার দাদিমার হিংসে করে মিথ্যে বলতে হবে না। তারপর একটু ঢং করে বলে, আমি জানি আমি কত কিউট। তারপর খানিকটা থেমে মন খারাপ করে বলে, আমি কি সত্যি অসুন্দর নিশা? গায়ের রং কি বেশি চাপা? আমাকে কি পছন্দ করা যায় না? নিশা এবার উঠে এসে নীরুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি তো আমার চোখে সবচেয়ে সুন্দর আপু। তোমাকে পছন্দ করা যায়, ভালোবাসা যায়, তারপর দুষ্টুমি করে বলে খেয়ে ফেলাও যায়। এবার নীরু হেসে হাতে থাকা চামচটা পেছনে ঘুরিয়ে বলে, এবার কিন্তু মাই খাবে। নিশা আর নীরু দুজনেই হেসে ওঠে। রিফা ফিসফিসিয়ে, এবার হয়েছে তোমার লুকিয়ে দেখা, আমি কি এবার যেতে পারি সামনে? রিহান মাথায় গাঁটটি মেরে বলে, যাও ফাসি। রিহানের সাথে সম্পর্ক থাকলেও কখনো এভাবে নীরুকে দেখা হয়নি, সবসময় মাথায় হিজাব থাকতো। আজকে যেন একদম অন্যরকম নীরুকে দেখছে। গলা, মাথা, চুল, পেছনে খানিকটা পিঠ, এসব কখনো খুলে রাখে না বাইরে। বাসায় আসায় দেখা মিলল, তারপর চুপচাপ নিচে চলে যায়, সামনে আর যায়নি। সুযোগে যাবে বলে রিফা পিছনে গিয়ে চিল্লিয়ে বলে। হঠাৎ এমন শব্দে নিশা আর নীরু ভয় পেয়ে যায়। নীরু খুশি হয়ে বলে, খুব ভালো হয়েছে, আমরা একসাথে খেতে পারবো। ভোলাভতি খেতেছি, একা খেতে মজা নেই, দারুণ হবে। ভালো সময় এসে পড়েছে বলো। অবশ্যই ছোট সাহেবা। নিশার কথায় তিনজনে একসাথে হেসে ওঠে। নিশা আর রিফা এসেছে রুমে। নিশা একেবারে গোসল করে প্লেট নিয়ে ছাদে যাবে রিফাকে নিয়ে। ওরা গেলে নীরু নিচে আসবে। এই ফাঁকে নীরু আলু ভাজা করে নিচ্ছে। আজকের আইটেমগুলো হলো ভাত, আলু ভাজা, মুরগির পোস্ত আর ডাল দিয়ে ডিম ভোনা, আর ডাল সাথে ডিম ভোনা। রিহান এবার সুযোগ পেয়েছে, চুপচাপ ছাদে চলে যায়। নীরুর পেছনে গিয়ে গলা খেঁকে দেয়। নীরুর তো মাথায় আসেনি যে কার সাথে রিফা এলো। এবার কোনো পুরুষ মানুষের গলা খেঁকারির শব্দ শুনে পেছনে তাকিয়ে থাকে রিহান। হঠাৎ রিহানকে দেখে ভয় পেয়ে যায়। ভালো করে চোখ মুছে উঠে দাঁড়ায়। না, সত্যিই তো দেখছি। নীরু তাড়াতাড়ি ওড়না ঠিক করে মাথায় দিয়ে বলে, আপনি? বারে বই দেখা করতে চলে এলাম। এসে দেখছি প্রেমিকা আমার সত্যি সত্যি বউ হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগের থেকে বেশ গোলমোল হয়ে গেছে কিন্তু। নীরু ভ্রু কুঁচকে চুলা থেকে কড়াইটা নামাতে নামাতে বলে, ছি, মুখে কি ভাষা। তাই একটু ভালোবাসা শেখানোর দায়িত্ব তো নিতেই পারো। শুনুন, আমি কোনো শিক্ষক নই, আর রইল দায়িত্ব, নিজের থেকেও ভারী কারো দায়িত্ব নেওয়া যায় না। তুমি আমায় মোটা বলছো? তবে জিম কিংবা ডায়েট করতে হবে? সে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমাকে জিজ্ঞাসা করছেন কেন? অসুন্দর মানুষের থেকে উপদেশ নিতে নেই, এদের উপদেশগুলো না অসুন্দর হয়। কথাটা বলে চলে যেতে নিলেই হাত ধরে ফেলে নীরুর। এক টান দিয়ে নিজের দিকে ফিরিয়ে চোখের দিকে তাকিয়ে বলে, এক কথার জন্য ঠিক কতবার আঘাত করবে? কি চাও তুমি?
নীরু ছলছল চোখে রিহানের দিকে তাকিয়ে বলে, মৃত্যুর মতো দূরত্ব। রিহান এবার ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে বলে, এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না। তুমি থেকে যে শাস্তি দাও মাথা পেতে নেব। থেকে গেলে পৃথিবীর কোনো শাস্তি অসহ্যকর মনে হবে না। আর কিছু সম্পর্কে শেষ করে পূর্ণতার স্বপ্ন দেখাও দুঃস্বপ্ন। রিহান নীরুর হাতটা ধরে বলে, ভুল করেছে নীরু, সেদিন সবটা মিথ্যে ছিল। আমার ভিতরটা এমন নয়। আমি জানি আমার মনের শুরু থেকে তুমি কেঁদেছিলে। মনের মানুষকে জোর করে ভুল বুঝে অসম্মান করার ব্যক্তির ভালোবাসার যোগ্যতা নেই। কথাটা বলেই হাতটা ঝাড়া দিয়ে ফেলে চলে যায়। এরপর আর কেউ কারো মুখোমুখি হয়নি। রেজাল্ট বের হয়েছে। নীরু ভর্তি পরীক্ষা দিয়ে নামকরা ভার্সিটিতে চান্স পায় এবং ভর্তি হয়ে যায়। বাসা থেকে যাতায়াত করা যায়। নীলাও চান্স পেয়েছে, তবে ডিপার্টমেন্ট আলাদা, একসাথে যাওয়া আসা করা যায়। এদিকে রিহানের ইচ্ছা করছে না দেশ ছেড়ে যাওয়ার, তাই ভার্সিটিতে চেষ্টা না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেয়। কারণ এখানে নিয়মিত ক্লাস করতে হয় না, ফলে ব্যবসাটা সুন্দরভাবে সামলানো সহজ হবে। বাবা আর মিতা আন্টি বলে দিয়েছে নিজের ক্যারিয়ার গড়তে হবে, নয়তো নীরুর আশা ছেড়ে দিতে। আর বাবারও ব্যবসায় সবসময় নিয়মিত না থাকায় খুব বাজে হাল, নতুন করে সবটা করতে হচ্ছে। সেই সুবাদে ভীষণ ব্যস্ত রিহান। মাঝে মধ্যে গাড়ি নিয়ে ভার্সিটির সামনে অপেক্ষা করে এবং আড়াল থেকেই নীরুকে দেখে চলে যায়। এত সময়ও তো হাতে নেই। তোমার আন্টির জন্মদিন আজকে, পছন্দের খাবার রান্না করে নিয়ে যাব। ভার্সিটি থেকে সোজা বাসায় চলে এসো। নিশা আমার সাথেই যাবে, রাত হবে ফিরতে। আমিও যাব। ভার্সিটি শেষ করে না হয় চলে যাব। শুধুমাত্র তোমার বান্ধবীর ছেলে বাসায় না থাকলেই হয়ে যাবে। মিতা খুশি হয়ে, তোমার আন্টি আঙ্কেল ভীষণ খুশি হবেন গেলে। তারপর একেবারে তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যায়। কালো একটা গাউন, মাথায় সাদা হিজাব, চাদরের মতন গায়ে মোড়ানো সাদা ওড়না, আর একপাশে কলেজ ব্যাগ, চোখে নতুন ফ্রেমে চশমা। এটাই বেশি ভালো লাগে দেখতে নীরুকে। আগের থেকেও খানিকটা ফর্সা আর মোটাও হয়েছে। এখন মুখটাও ভরে গেছে, শুকনো লাগে না। গোল মুখে বড় বড় চোখ আর চোখে চশমা, দারুণ লাগে দেখতে। নীরু হাতে করে অনেকগুলো তাজা গোলাপ আর বেলি ফুলের মালা নিয়ে বিকেলে চলে আসে আন্টির বাসায়। আন্টির আবার ভীষণ পছন্দ বেলি ফুলের মালা আর তাজা গোলাপ। অবশ্য এটা নীরুরও ভীষণ পছন্দের। তবে আজকে সাথে নীলাকেও নিয়ে এসেছে। কলিং বেলে চাপ দিতেই রিফা এসে দরজা খুলে দেয়। ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় সবাই ড্রয়িং রুমে বসে আছে, সাথে কিছু মেহমানও। আন্টিকে দেখে মুখ ভর্তি হাসি নিয়ে এগিয়ে গিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে। রিহানের আম্মু ও নীরুর মাথায় চুমু খেয়ে বলে, এবার কিন্তু আমার মেয়ে সত্যি সত্যিই বড় হয়ে গেছে। নীরু আন্টির সামনে বসে বলে, সারা জীবন ছোট থাকলে মায়েদের সেবা করব কি করে? তারপর সবাই হেসে ওঠে। তবে নীরু কিন্তু দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। এবার নীরু লজ্জা পেয়ে যায়। এর মধ্যেই মাথা মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নিচে নামে রিহান। নীরুকে দেখতে পায়নি, বাবার পাশে বসে বলে, তোমার মেয়েকে এবার আমার হাতে তুলে দিয়ে নিশ্চিত হতো আন্টি। আর ভালো লাগে না এত লোক। আর কিছু বলতে পারেনি, নীরুকে দেখে চুপসে যায়। রিহানের থেমে যাওয়া দেখে বড়রা সবাই শব্দ করে হেসে ওঠে। রিহান জোর করে হাসি দিয়ে মাথা চুলকাতে থাকে। আমি চাই এবার সত্যি সত্যি আমাদের ইচ্ছেটা পূরণ হোক নিরুপমা। আমরা তোমার আব্বুকে কথা দিয়েছিলাম, প্লিজ আর না করো না। আমার ঊর্ধ্বে তুমি যেতে পারো না নীরু, আমরা সবাই আছি। আর রিহান ঠিক তোমায় সুখে রাখবে, আর তোমরা আমাদের কষ্ট বাড়িও না। তারপর কিছু ইমোশনাল কথা বলে সবাই মিলে। নীরু জানে এরা যে করে হোক বিয়ে দেবে, তাছাড়া সবার মন ভাঙার সাহসও নেই। ঠিক তেমনি সহজে রিহানকে মেনে নেওয়া সম্ভব নয়। ভাঙা মন জোড়া সহজে লাগে না। হয়তো একটা সময় নতুন করে মেনে নেওয়া যায়, তবে কষ্ট ঠিকই মনে গেঁথে থাকে। অতিরিক্ত ভালোবাসাও পেলেও কোনো সময় ভালোবাসা দিয়ে কষ্টগুলো মাটি দেওয়া যায়। তবে অবশ্যই দরকার ভালোবাসাটা, সেটা হতে হবে মজবুত এবং নিঃস্বার্থ। নীরুর ভালোবাসা খাঁটি, হয়তো ক্ষমা করা সহজ, তবে সহজ মানে প্রথমে অন্যায়কে ভুলে যাওয়া নয়, নিজেকে অসম্মান করা নয়। আমি রিহানের সাথে আলাদা কথা বলতে চাই। আচ্ছা তোমরা কথা বলে আসো, তবে উত্তরটা কিন্তু হ্যাঁ চাই। নীরু কিছু বলেনি, চুপচাপ উঠে আগে আগে ছাদে চলে যায়। বিয়ে হবে? সত্যি? খুশি হয়ে বলে, সত্যি বলছো? আমি আপনাকে জিজ্ঞাসা করেছি বিয়ে হবে কিনা। এটা কেমন কথা? তুমি বিয়েটা হোক চাও না?
যেহেতু ইচ্ছে সিদ্ধান্ত সবটা বড়রা নিয়েছে, বিয়ে করে সংসারটা আমি তাদের সাথেই করতে চাই, আপনার সাথে নর্মাল স্বামী স্ত্রীর মতো নয়। হোয়াট? এরপর যদি না করতে চান আমার কিচ্ছু করার নেই, তবে আপনার সাথে সংসার, এক রুম এক বিছানা আমি ভাবতেও পারছি না, কারণ ঠকে যাওয়া মানুষের মনে আশঙ্কা থাকে বেশি, ঠকে যায়। বিশ্বাসটা সহজে আগের মতো স্থাপন করা যায় না। রিহান খানিকটা থেমে এবং ভেবে বলে, যাই হোক, আমি এত কিছু চাই না। তুমি আমাকে বিয়ে করছো, এটাই না হয় আমার হয়ে থাকুক, বাকি সব তোমার ইচ্ছা। আর উপরওয়ালা চাইলে সবকিছু অবশ্যই সহজ হবে। তুমি অন্য কারো হবে না, এটা নিশ্চিত থাকবো। এইভাবে বিরক্ত আসলে ছেড়ে দিতে পারবেন, আমার কোনো বাধা কিংবা আপত্তি থাকবে না। আমি আমার মতামত জানাবো, বাকি দায়িত্ব আপনার। কিভাবে সবাইকে ম্যানেজ করবেন? বিয়েটা তো করছো শুধুমাত্র বড়দের ওয়াদা পালনের লক্ষ্যে। আমার কাছে, আমার দৃষ্টিতে আপনি বলতে সেদিন কলেজে গেটে যাওয়ার ঘটনার মতো চরিত্রের, ভালো এবং বিশ্বস্ত ভাবার মতো কোনো কারণ কিংবা ঘটনা এখন অবধি আমার চোখে পড়েনি। নিরুপমা সবসময় একরকম আছে, তবে খানিকটা চালাক হয়েছে। বুঝতে শিখেছে মানুষ এখন মানুষ পড়তে পারে, তবে অত সময় কই, তাই পড়া বা দেখার ঝামেলায় না গিয়ে সোজা এড়িয়ে চলে। আমার বর্ণনা আমি মুখে নয় কাজে দেখাতে চাই, যেন ছেড়ে যাওয়ার বদলে চাপটায় ধরতে বাধ্য হও। নিরুপমা এবার তার ছেলের মতন হেসে বলে, আপাতত আপনি আপনার দিকটা সহজ করুন, না করতে পারলে দায়ভার আপনি নিয়ে সমাপ্ত করবেন বলে আশা করি। সে গুড়ে বালি, সিদ্ধান্ত নড়চড় হচ্ছে না, শিওর থাকো, বাকিটা আমার ব্যাপার। ওকে? এরপর আর রিহানি দাঁড়ায়নি, আগে আগে নিচে নেমে আসে, কোনো রকম একটা অজুহাত দেখিয়ে বের হয়ে যায়। রাতে নীরু আর ওর সম্পর্কে কথা বলবে বলে যায়, আপাতত বাদ দিয়ে নিশ্চিত থাকতে হবে। আমি নীরুর বাসায় দরকারে এসেছি আম্মু, চলে আসবো সন্ধ্যার আগে। এই তাড়াতাড়ি বাসায় আয়, পাত্রপক্ষ দেখতে আসবে, তোর বাবা রাগারাগি করছে তোর ওপর। নীলা ফোনটা ঘুরিয়ে অন্যদিক কানে নিয়ে বলে, আমি বলেছি তো গ্রাজুয়েশন শেষ না করে এসবে আননি, তারপরও কেন এভাবে জোর করে চাপিয়ে দিচ্ছ আম্মু? তোর আব্বু বাসায় এসে না পেলে অশান্তি করবে, তাড়াতাড়ি চলে আয়, ছেলে তোকে এমনিতেই পছন্দ করেছে, এবার বাড়ির লোক দেখে ডেট ঠিক করবে। তারপর তাড়াতাড়ি বাসায় ফেরার কথা বলে কল কেটে দেয়। নীলার ভীষণ ভয় হচ্ছে, হাত পা কাঁপছে। হঠাৎ এমন সিদ্ধান্ত, নিজে একটা সিদ্ধান্ত নেবে তারও তো রাস্তা নেই। রিফাত তো হ্যাঁ না কিছুই কখনো বলেনি, বাইরে এসেছিল কথা বলার জন্য। এখানে দাঁড়িয়ে নীরুকে টেক্সট করে বের হয়ে যায়, একটা রিক্সা নিয়ে নেয়। যদিও রিক্সায় করে বাসায় যেতে সময় লাগবে অনেক বেশি, সিএনজি করে গেলে তাড়াতাড়ি হয়, কিন্তু ইচ্ছে করছে না অনেকগুলো মানুষের সাথে বসে যেতে, অস্বস্তি হবে যে। খানিকটা ভেবে রিফাতের নাম্বারে কল করে, কিন্তু বারবার রিফাতও কল কেটে দিচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। তারপর 5 মিনিট পর রিফাত কল ব্যাক করে। নীলা রিসিভ করেই ফুপিয়ে কেঁদে ওঠে। রিফাত ফোন রিসিভ করেই কান্না করে দেওয়ার মানে বুঝতে পারছে না। এই নীল, কি হয়েছে? এভাবে বোকার মতো কান্না করছো কেন? নীলা হেসকি তুলতে তুলতে বলে, বিয়ে দিতে চাচ্ছি সবাই, এবার কখন আসছে? বাসায় ফিরলে কখন? তুমি না রিহানদের বাসায় গেছো? তারপর নীলা পুরো ঘটনা বলে। রিফাত তাদের কলেজ মাঠে নেমে পড়ার জন্য নীলাকে বলে কল কেটে দেয়। রিহান, রিফাত, আমান সবাই আড্ডা দিচ্ছিল বসে। রিফাত 2টা তাজা গোলাপ এনে এগিয়ে দিয়ে বলে, এত কিছু জানি না, শুধু জানি আজকে তোমার বিয়ে হবে না। তেজি রকচটা মেয়েটা আমার সামনে ভীতু হয়ে যাও, আমার কথা মেনে চলা আর দেখতে অসম্ভব সুন্দরী না হওয়ার পরেও আমি তোমায় ভালোবাসি। তুমি যদি রাজি হও, তোমার বাবা মাকে রাজি করার দায়িত্ব আমি নিব। অতিরিক্ত বিলাসবহুল জীবন দিতে পারবো কিনা জানি না, তবে ভালোবাসার কোনো কমতি থাকবে না। এবার আর চুপচাপ থাকতে পারেনি নীলা, রিফাতকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রিফাতও সুন্দর করে আগলে রাখে নীলাকে, আর মুখে প্রাপ্তির হাসি। এদিকে রিহান আড্ডা দিয়ে অনেক রাত করে বাসায় ফিরে আসে। বাসায় আসতেই ওর আব্বু আম্মু ডেকে জিজ্ঞেস করে। রিহান মাথা নুইয়ে মন খারাপ করে বলে, একটু সুযোগ চাই আব্বু, আমাদের উপর যদি ছেড়ে দাও আমি অবশ্যই জয়ী হব, সম্পর্কটি একটু স্বাভাবিক হওয়ার সুযোগ দিও। তারপর পুরো ঘটনা খুলে বলে, তবে নীরুকে জানাতে বারণ করে। খুব আত্মবিশ্বাসের সাথে পারবে বললেও রিহানের মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছে রিহান নার্ভাস। তবে ওদের ভেতরে কথা বলাটাও যুক্তিসঙ্গত নয়, চাপিয়ে জোর করে তো আর সব হয় না। রিহান খানিকটা থেমে বড় করে
নিঃশ্বাস নিয়ে বলে, বিয়েটা কম আয়োজন কম মানুষই শেষ করা আব্বু, এরপর না হয় করা হবে। তারপর নিজে রুমে চলে আসবে। রিহা নীরুর ফোনে মেসেজ পাঠায়। বিয়ে নিয়ে আর কোনো প্ল্যান থাকলে জানাতে পারো। নীরু খানিকটা ভেবে বলে, কম মানুষ, অল্প আয়োজন, আর রাতে বিয়ে। লুকিয়ে করতে চাচ্ছ? আমি চাই এই শহর, আকাশ বাতাস, মানুষ সবাই না জানে আমাদের পরিণয়ের কথা। কেননা এটা কোনো সুস্থ এবং ভালো সঙ্গীর পরিণয় নয়। তারপর বিরক্ত কিংবা কোনো মুড পরিবর্তন হলে মুক্তি দিয়ে চলে যেতে পারে। তোমাকে স্পর্শ করতে পারার পৃথিবীর সবচেয়ে অনিশ্চয়তা আমি মেনে নিয়ে এগোচ্ছি। তোমার শরীরের প্রতি আমার কোনো লোভ নেই, তবে জড়িয়ে ধরার গাল, হাত স্পর্শ করার লোভ অবশ্যই আছে। তবে তুমি না চাইলে এইটাও হবে না, এতে যতই কষ্ট আমার হোক। কোনো দরকারি কথা থাকলে বলতে পারেন। আর আপনার সম্পর্ক করার চিন্তা ভাবনা সবকিছু প্ল্যান মাফিক হয়, সেটা সেই দিনই বুঝতে পেরেছি। কমপক্ষে জোর করে আমার সামনে নিজেকে প্রমাণ করতে আসবেন না প্লিজ, এতে আমার নিজেরই লজ্জা লাগে। এরপর আর কোনো রিপ্লাই আসেনি। হয়তো দুই প্রান্ত থেকে দুজনে কষ্ট পাচ্ছে। আজকে রাতেই বিয়ে, ঘরোয়াভাবে কম আয়োজন আর কম মানুষের সাথেই শেষ করবে। নীলা সকাল সকাল এসে পড়েছে। নীলুকে বাসন্তী আর খয়েরি রঙের শাড়ি পরানো হয়েছে। যেহেতু ঘরোয়াভাবেই হচ্ছে, তাই বাসার সামনে বাগানে করা হচ্ছে। এই রঙে তোমায় দারুণ লাগছে আপু। আপনার কাছে ঠিক কোন রঙে আমাকে দারুণ লাগে বলবেন আপা? আমাদের প্রিয় মানুষ সব রঙেই আমাদের কাছে সুন্দর, তাই না নিশা? রিফা নীরুকে ভিডিও কল করে। নিশা রিসিভ করে সুন্দর করে দেখাচ্ছে নীরুকে। শাড়ি পরে বসে আছে আর এক এক করে সবাই হলুদ দিচ্ছে। রিফা নিজের দিকে ক্যামেরাটা অফ করে সাউন্ড মিউট করে ভাইকে দেখায়। কে? দেখ, তোমার হবু বউকে কত ক্লোজ লাগছে। আমি যে ছেলে হলাম না, কিন্তু আমি বিয়ে করে ফেলতাম। করুণ গলায় বলে। হ্যাঁ, ভাগ্য আমার সহায় হয়নি। রিহান মাথায় গাঁটতে মেরে বলে, তবে ভালোই হয়েছে, সামনে আরো ভালো হলেই হবে। তারপর খপ করে ফোনটা নিজের কাছে নিয়ে নেয়। 20 মিনিট পর্যন্ত নিজের কাছে রাখে আর সবকিছু বসে বসে দেখে। নীরুর ভ্রু কুচকে থেকে হলুদ মুখে নেওয়া আর পানি দেওয়া, মাথার নিয়মকানুন সবটাই বসে দেখে। এক পর্যায়ে একজন নীরুর লম্বা চুলগুলো খুলে দিতেই মাটি পর্যন্ত পড়ে। মোড়াতে বসে থাকার পরেও মাটিতে পড়ে খানিকটা জমে আছে। নীরুর এত লম্বা চুল এর আগে দেখার সৌভাগ্য হয়নি। অথচ যখন রিহান বলতো আমার লম্বা চুল পছন্দ, তখন নীরু এমন করতো যেন ওর চুল অনেক ছোট। এত ঘন লম্বা চুল কখনো বলেনি। এক পর্যায়ে কোনো সারা শব্দ ভিডিও কলের সামনে আসা না পেয়ে কল কেটে দেয় নিশা। তারপর একদম নর্মালভাবে একটা কাতান শাড়ি আর দোপাট্টা, সাথে কিছু গহনার হালকা সাজে সাজানো হয়। বিয়েতে এটুকু না হলে তো আর হয় না। নীলা কানে কানে বলে, বিয়ের পর পিটিয়ে সোজা করে ফেলবি রিহান ভাইকে, যেন বাকি জীবনে কারো পাতা ফাঁদে পা না ফেলে। নীরু আর কিছুই বলেনি। শরীর হাত পা কাঁপছে, না জানি কি অপেক্ষা করছে ভবিষ্যতে। রিহান সাদা শেরওয়ানি, দামি ব্র্যান্ডের ঘড়ি আর কড়া ঘ্রাণের পারফিউম দিয়ে এসেছে। চুপচাপ ড্রয়িং রুমে মাথা নুয়ে বসে আছে। মেহমান বলতে বন্ধু বান্ধব আর বাইরের 3-4 জন লোক, আর কেউ না। মন খারাপ করে বসে আছে। সবাই হাসাহাসি এটা ওটা বলছে। রিহানের কান পর্যন্ত যেন পৌঁছাচ্ছে না। তারপর আবার একটু পরপর ঘাম মুছছে। নীরুকে এনে পাশে বসালো। মাথা তোলেনি রিহান। একটু মুখটা তুলে বসো না, ছবি তুলি। রিয়ান, তুই কি নার্ভাস? এত ঘামছিস কেন? আমনের কথায় বন্ধুরা সবাই একসাথে হেসে ওঠে। এরপর রিহান মাথা তুলে বসে এবং একবার আর চোখে নীরুকেও দেখে নেয়, যা দেখে আপনা আপনি মুখটা ঠিক হয়ে যায়। খানিকটা স্বস্তি ফিরে আসে। ফটাফট সবাই মিলে একসাথে ছবি তোলে অনেকক্ষণ। বিয়ে পড়ানো শেষ হতে নিরুপমার কান্নার শব্দ ভেসে ওঠে। নিশা দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে। 1 মিনিটের ভিতরে পুরো বাসায় এক এক করে সবাই কান্না করতে থাকে। নিশা আর নীরুর কান্না কোনোভাবেই থামাতে পারছে না। অতঃপর বিদায় নিয়ে যেতে হয় নতুন গন্তব্যে, যেখানে অপেক্ষা করছে অনিশ্চিত নিয়তি, পরিস্থিতি এবং চারপাশ। ভালো হলে তো খুশির শেষ নেই, তবে খারাপ হলে গোটা জীবন শেষ হয়ে যায়। একটা খারাপ সম্পর্কে পুরুষের থেকেও বেশি কলঙ্ক বহন করতে হয় একজন মেয়েকে। এতে যে পক্ষেরই দোষ থাকুক না কেন, পুরুষ মানুষের কোনো কলঙ্ক থাকে না। তারা সবসময় শুদ্ধই থাকে, অবশ্য সমাজের চোখে। রিহান চুপচাপ বসে আছে নীরুর পাশে। ড্রাইভারের পাশে রিফা আর কেউ নেই এই গাড়িতে। নীরু কান্না করে যাচ্ছে।
রিহান কিছু বলতেও পারছে না। ইচ্ছে করছে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরতে তার প্রিয়তমা স্ত্রীকে, কিন্তু ভাগ্য এত সুন্দর আর সহজ যে রাখেনি। বিয়ে বাড়ি হলেও বাসাটা একদম ফাঁকা, কোনো মেহমান, সাজসজ্জা, রুম কোনো কিছুই নেই। রিহান নিয়ম শেষ করে যে রুমে গেছে আর বেরই হয়নি। নীরুকেও কেউ কিছু জিজ্ঞেস করেনি, তবে নীরুর অভিমান হচ্ছে রিহান আসতে না দেখে। সবাই মিলে একসাথে খাবার খায় রাতের, তখন রিহানও উপস্থিত ছিল, তবে মাথা থেকে একবারও তাকায়নি। নীরু বিয়ের শাড়ি পাল্টে 3 পিস পরে আছে, মাথায় লম্বা করে ঘোমটা। ভাইয়ের কি মন খারাপ? এবার মন মরা হয়ে আছো কেন? রিফার কথায় নীরুর বুকটা কেঁপে ওঠে, মন খারাপ হয়ে যায় আরো। রিহান মাথা তুলে জোরপূর্বক হেসে বলে, তেমনটা না, মাথার একটু ধরে আছে, একটু রেস্টের প্রয়োজন। কথাটা বলেই হাত দিয়ে উঠে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে নীরুকে নিয়ে নিজের রুমে চলে আসে শাশুড়ি। কিছু জামা কাপড়, শাড়ি আর গহনা তুলে দেয় ওর হাতে। নিজ হাতে গয়না আর শাড়ি পরিয়ে তারপর রিফাকে দিয়ে রুমে পাঠিয়ে দেয়, অন্য কিছু বলেনি। যদিও ওনাদেরও মন খারাপ এমনটা হওয়ায়। ভাই আসবো? রিহান তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে স্বাভাবিক হয়ে বলে, আয়। আর নিরুপমাকে কোন রুমে থাকতে দিয়েছিস? সবকিছু হাতের কাছে আছে তো? রিফা নীরুকে নিয়ে রুমে চলে আসে, হাত থেকে জিনিসপত্রগুলো বিছানায় রেখে বলে, আম্মু বলেছে ভাবি আজ থেকে এই রুমেই থাকবে আর তুমি গেস্ট রুমে। অবশ্যই তাড়াতাড়ি মন জয় করে যেন এই রুমে আসতে পারো সেই দোয়া করবে। কথাটা বলে রিফা রুম থেকে বের হয়ে যায়। রিহান ওয়ালেট, ফোন আর ব্লুটুথটা নিয়ে রুম থেকে বের হয়ে যেতে নিলেই, দরকার নেই অযথা এত আব্বু আম্মুর চিন্তা বাড়বে। আপনি এখানে থেকে যান, আমি লাইব্রেরি রুমের সোফায় ঠিক মানিয়ে নেব। আচ্ছা, তবে আমি লাইব্রেরি রুমে চলে যাচ্ছি, তুমি বরং এখানে থেকে যাও। তারপর পাশের রুমে যেতে গিয়েই আবার ফিরে এসে বলে, রুম সাজাতে আমিই বারণ করেছি, সমস্যা নেই, তুমি যা চাও না তা হবে না, আমি যথেষ্ট মানিয়ে নিতে পারবো। রিহান পাশের রুমে গিয়ে দরজা আটকে ফেলতেই নীরু বসে পড়ে বিছানায়। ভীষণ কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে নিয়ম, পরিস্থিতি, পৃথিবী সব ছেড়ে চলে যেতে। লাইটটা অফ করে এভাবেই কাপড় না পাল্টে শুয়ে পড়ে। প্রিয় মানুষের গায়ের গন্ধ মিশে আছে বিছানার পুরো রুমটায়। কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অর্ধেক রাত অব্দি কান্নাই করে। আজ যে ভীষণ আব্বুকে মনে পড়ছে। আব্বু মারা যাওয়ার সময় যেমন কষ্ট হয়েছিল, আজকেও সেই রকম কষ্ট হচ্ছে। একা একটা বিছানায় কখনো শোয়া হয়নি, হয়তো পাশে আম্মু নয়তো রিশা থাকতো, তাই আরো বেশি কষ্ট হচ্ছে। রিহান ভোরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। এসব আর ভালো লাগছে না, সুতরাং যেতে হবে এসব থেকে দূরে। ব্যবসার অজুহাত দেখিয়ে দূরে থাকবে কয়েকদিন। সারা রাত না ঘুমাতে পারায় চোখ মুখ লাল হয়ে গেছে। চুপচাপ রুমে এসে দেখে নীরু শুয়ে আছে। এদিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। একটা ভালো টি শার্ট আর প্যান্ট, ওয়ালেট, ফোন আর হাতে ঘড়ি, গায়ে কড়া পারফিউমের ঘ্রাণ। আস্তে করে এগিয়ে আসতে নিলেই আচমকা উঠে বসে নীরু। রিহান ভালো করে তাকিয়ে দেখে নীরু কাপড়টাও চেঞ্জ করেনি। সাজ, গহনা সবকিছু এখনো শরীরেই। চোখ নামিয়ে বিছানার পাশে রাখা ড্রয়ার থেকে নিজের আইডি কার্ড নিয়ে বের হয়ে আসে। কিছু একটা ভেবে আবার ফিরে এসে বলে, তোমার ছুটি দিয়ে যাচ্ছে, ফিরবো না আপাতত, তবে তোমার বিশ্রাম শেষ হলে জানিয়ে দিও। আস্তে করে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না। নীরু চুপচাপ বিছানায় হাঁটুতে মাথা গুটিয়ে বসে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে, তা না করে কিনা রিহান দূরত্ব টানছে, কিন্তু দূরত্ব যে সংসার সম্পর্কে মজবুত নয়, বরং নষ্ট করে দেবে। মিনিট 5 ভিতরে রিহান রুমে ফিরে আসে। সোফায় হেলান দিয়ে হাত রেখে বসে আছে। ভেতরে আসবো? নীরু হাত দিয়ে চোখ মুছে বিছানা থেকে নেমে বলে, আসুন। তুমি কি গো ভাবি, বিয়ের পর দিনে বরকে ছেড়ে দিচ্ছ আমগুলো কেনার জন্য? কথাগুলো বলতে বলতে রুমে ঢুকে মুখটা হা হয়ে যায়। কপালে হাত দিয়ে বলে, এখনো চেঞ্জও করনি? তাড়াতাড়ি যাও, কিছু নিয়ম আছে। আর হ্যাঁ, শাড়ি পরে নিও, আলমারিতে রাখা। একেবারে গোসল করে 2 জন বর বউ মিলে একসাথে নিচে আসো তো দেখি। আর তোমাদের দেখে আমাদের 2 চোখ জুড়াবে। চুপ, আমি তোর বড় নাকি তুই আমার বড়? সে কখন থেকে ভাষণ শোনা যাচ্ছে। রিফা ভেঙচি কেটে বলে, বোঝে না কিছু, আবার আসছে। এরপর আর পাইকে সোজা এক দৌড়ে বাইরে। নীরু ভ্রুকুচকে তাকিয়ে আছে রিহানের দিকে। রিহান জোরপূর্বক হেসে বলে, যেতে দেয়নি তো, তোমার শাশুড়ি আর ননদ কান্নাকাটি জোরে দিয়েছে।
ফিসফিস করেই বলে, ওই বউ কেঁদে ভাসাবে তা না। আচ্ছা। মুখে আচ্ছা বললেও মনে মনে বেশ খুশি হয়েছে। আমাদের বংশের নিয়ম, বিয়ের পর দিন নতুন বউকে নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াতে হয়। তোকে কিছু করতে হবে না নিরু। আমি মরিয়মের মাকে সব রান্না করে ফেলতে বলেছি, সব সময় তো সেই রান্না করে। নিরু এগিয়ে এসে শাশুড়ির গা ঘেঁষে বসে। আমি পারবো, তুমি শুধু রেসিপির নামটা ফটাফট বলে দাও। আর সাহায্য করার জন্য আমি আছি তো। তারপর নিরুকে জড়িয়ে ধরে। আজকে ভীষণ মিস করছে নিশাকে। মেয়েটা নিরুকে ছাড়া কিছুই বুঝতো না। মন খারাপ, এটা ওটা সবটাই জুড়ে থাকতো নিরু। একটু আগেও মা বোনের সাথে কথা হয়েছে। নিশা ভীষণ কান্না করেছে। নিরু রিফা রান্নাঘরে আড্ডা দিতে রান্না করছে। নতুন গিন্নিরা রান্না করছে, তার আভাস ড্রয়িং রুম থেকেই পাওয়া যাচ্ছে। রিহান হাসতে হাসতে বের হয়ে যায় বাসা থেকে। বন্ধুদের সাথে আড্ডা দিবে, ওদেরও আসতে বলেছে দুপুরে। নিশা আর শাশুড়িকেও নিয়ে আসবে, তাহলে নিরু এবং ওদের পরিবার সবাই খুশি হবে। এদিকে মিতা নিশাকে নিয়ে শুয়ে আছে। বাচ্চা মেয়েটার ভীষণ মন খারাপ। পুরো বাড়িটাই একদম ফাঁকা হয়ে গেছে। দুই বোন মিলে সারাদিন কতই না খুনসুটি করতো। স্বামী মারা যাওয়ার পর আজকের মতো মন খারাপ কোনোদিন হয়নি। রিহান বন্ধুদের নিয়ে সাথে নীলাকেও নিয়ে সবাই একসাথে চলে আসে নিরুদের বাড়িতে। কলিংয়ের শব্দে মিতা চোখটা মুছে দরজাটা খুলে দেয়। রিহানকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। হ্যাঁ করে আছো কেন? ছেলেকে ঘরে আসতে বলবে না? মিতা এবার কান্না করে দেয়। রুম থেকে দৌড়ে চলে আসে নিশা। দুজনকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রিহান। মুখে হাসি রেখে বলে, যখন ইচ্ছে করবে মেয়ের কাছে চলে যাবে, এখানে নিয়ে আসবে। মন খারাপ করছে কেন? শুধু মেয়ের পেছন পিছনে আমাকেও রেখো। মিতা হাসতে হাসতে চোখের পানি মুছে দিয়ে সবাইকে ভেতরে নিয়ে বসায়। তোমরা বসো, আমি নাস্তা আনছি বলেই ভেতরে চলে যায়। আপুকে আনলে না কেন? আপু কিন্তু এখন আমার সম্পত্তি, মাঝে মধ্যে খানিকটা সুযোগ দিতে হবে নাকি? নিশা হাসতে হাসতে বলে, কাগজপত্র ঠিক হলেও আশা করি সম্পত্তির মধ্যে খানিকটা ময়লা ছাড়া পাতা চলে আসে। পরিষ্কার করার কাজে লেগে পড়ো। তোমার কি মনে হয় পরিষ্কার করা যাবে? অবশ্যই। সুন্দর এবং নরম মনের মানুষের মনে রাগ জমে থাকে না, তবে অভিমান জন্মে, আর সেটা ভালোবাসা দিয়ে দূর করা যায়। নীলা নিশার কানটা টেনে দিয়ে বলে, বেশি পাকা হয়ে গেছিস তাই না? নিশা হাসতে হাসতে বলে, বেশি না, একটু। বড়দের থেকে শিখেছি। সবাই একসাথে হেসে ওঠে। সবাই মিলে আড্ডা দেয় অনেকক্ষণ। রিহান শাশুড়ির সাথে রুমে বসে আড্ডা দেয়। খারাপ ব্যবহার করেছে নিরু? না, তবে দূরত্ব অনেক অনেক। বুঝিয়ে বলবো। থাক, জোর করে কোনো কিছু স্থায়ী হয় না। এর চেয়ে ভালো আমি না হয় ভালোবেসে আগে নিরুকে ফিরে আনবো। আগে নিরু হলেই হবে, কোনো কমতে থাকবে না। দোয়া করি সবকিছু তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাক। এত কিছু জানি না, তুমি এখন আমাদের সাথে যাবে। এখন এখন কিভাবে যাব বাবা? রিহান হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলে, তোমার মেয়ে প্রথমবার রান্না করছে শ্বশুর বাড়িতে, আর সে খাবার তুমি খাবে না তা কি করে হয়? নিরু রান্না শেষ করে রুমে এসে শুয়ে আছে। ভয় হচ্ছে সবকিছু ঠিকঠাক হলো তো। রিফা তো বললেও হয়েছে। রিহানও বাসায় নেই, কোথায় গেছে বলেও যায়নি। শ্বশুরবাড়িতে যতই বিশ্বস্ত মানুষ থাকুক না কেন, স্বামী ছাড়া কি থাকা যায়? স্বামীবিহীন শ্বশুরবাড়িতে কেমন জানি এতিম এতিম লাগে। রিহান বাসায় পৌঁছে সবাইকে ড্রয়িং রুম অব্দি নিয়ে এসে তুলে দেয় মা আর তার বোনের দায়িত্বে আড্ডা দেওয়ার জন্য। গোসল করতে হবে, তারপর আবার বইয়ের মুখটাও তো পরিদর্শন করতে হবে। রুমে এসে দেখে শাড়ি পরে ঘোমটা টেনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিরু। ভেতরে প্রবেশ করে ফেললেও আবার বেরিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে গলা খাঁচারি দেয়। নিরু পেছনে ফিরে বলে, এমন করার কি আছে, আপনারই তো রুম। রিহান ভেতরে প্রবেশ করে আলমারি থেকে কাপড় বের করে বলে, না মানে? হাত দিয়ে দূরত্ব দেখিয়ে বলে, ঘরে দূরত্বশীল বউ থাকলে অনুমতি লাগে। কথাটা শেষ হতে দেরি হয়নি। এর আগে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ। রিহান ওয়াশরুমে যেতে রুমে রিফার সাথে নিশা আর নীলা দৌড়ে এসে নিরুকে ঝাপটিয়ে ধরে। নিরু অবাক হয়ে বলে, তোমরা এখানে কখন এলে? রিফা হাসতে হাসতে বিছানায় বসে বলে, তোমার প্রাণপ্রিয় বর তোমার হাতেই শ্বশুর বাড়িতে প্রথম রান্না খাওয়াতে গিয়ে নিয়ে এসেছে। সাথে মন ভালো করার বিষয়টা তো সাইডে রেখেছে আর কি।
নিশা হাসতে হাসতে রিফার পাশে বসে পড়ে। বুড়ি হয়ে যাচ্ছে মেয়েটা, ওকেও একটা জামাইয়ের ব্যবস্থা করে দে আপু। নিশার কথায় সবাই মিলে রিফা বালিশ দিয়ে দৌড়াতে থাকে। এর মধ্যেই রিহান ওয়াশরুম থেকে বের হয়ে ওদের কাণ্ড দেখে বলে, কি হয়েছে? তোমার বোনকে জামাই দিচ্ছে না দেখে মারছে আমায়। কেন, তুই কি রিফার জামা নিয়ে নিচ্ছিস নাকি? ছি ছি ছি, এটা করতে পারলি? এবার সবার হাসির শব্দ আরো বেড়ে যায়। নিশা, রিফা, নীলা বিড়বিড় করতে করতে বের হয়ে যায়। রিহান তোয়ালেটা হাতে দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে নীলুর কাছে গিয়ে ফিসফিস করে বলে, হাসলে কিন্তু আগের থেকেও দারুণ লাগে।